শুনি, বলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন মানে আমার যার সাথে রিলেশন হয় তার নাম হচ্ছে আরজু। তাকে আমি রেগুলার রাস্তায় দেখতাম। ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি বাড়ি। তো আমি যখন স্কুলে যাইতাম তাকে রাস্তায় দেখতাম। দেন সকালবেলা গ্রামের মেয়েরা তো মক্তবে পড়ে, তো তখন মক্তবে যাওয়ার সময় ওকে আমি রাস্তায় দেখতাম। তো আমাদের আস্তে আস্তে এভাবে রাস্তায় দেখার মধ্যে ভালো লাগাটা স্টার্ট হয়। এই ভালো লাগার মধ্যে ওকে ও কিন্তু ফার্স্ট টাইম আমাকে প্রপোজ করে নাই। ও জাস্ট রাস্তায় দাঁড়ায় থাকতো, আমি যাওয়ার সময় আমাকে দেখতো, এটুকুই। তো এর মধ্যে ও ওকে আমি একদিন বলি যে আমার মোবাইল, আপনার মোবাইল নাম্বারটা আমাকে একটু দেওয়া যাবে। আমি ডিরেক্ট বলি নাই, আমার একটা বোন ছিল, ওকে আমি বললাম যে তুই ওর কাছ থেকে ওর মোবাইল নাম্বারটা নে। তো ওর কাছ থেকে ফোন নাম্বারটা চাওয়ার পর ও ফোন নাম্বারটা দেয়। দিলে আমি বাড়িতে আইসা ওই সময় বিকালবেলা ও আমাকে নাম্বারটা দেয়। তো আমি বাসায় এসে ওকে কল করি মাগরিবের একটু আগে। কল দিলে ও সাথে সাথে ও ফোনটা রিসিভ করে। তো তখন তো আমার ফোন ছিল না, ক্লাস 8-এ পড়ি, ফোন কই পাবো। তো আমার ফ্যামিলির একটা ফোন ছিল, ওইটা থেকে ওকে ফোন করি। ফোন করে ওর সাথে ফার্স্ট টাইম কথা বলি, একটু পরিচিত হই। তো আমি ওকে বললাম যে আপনি সবসময় ওই জায়গায় দাঁড়াই থাকেন কেন, আর স্কুলে যাইলেও বারবার আমাকে দেখেন কেন? তো ও বললো যে আপনাকে দেখতে ভালো লাগে, এজন্য দেখি। এটা বলার পর আমি ওকে ওই দিন আর তেমন একটা কথা বলা হয় নাই, ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর ওর সাথে আমার এরকম মাঝে মধ্যে কথা হইতো, সপ্তাহে মনে হয় একবার হইতো বা সপ্তাহে 2বার হইতো, এরকম এই টাইপের কথা হইতো। রেগুলার তেমন একটা কথা হইতো না। আমার ফোন ছিল না, বাসায় যার ফোন পাইতাম তার ফোনে ওকে ফোন করতাম, আর ওকে একটা মিসড কল দিলেই ও আমাকে মানে রিটার্ন কল করতো। তো ওর সাথে যে আমি কথা বলতাম এটা আমার ফ্যামিলির কেউ তখন জানতো না। ওকে অবশ্য সবাই দেখতো যে ও আমাকে পছন্দ করতো, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতো ওইভাবে। আম্মু চাচা এরা জানতো যে ও আমাকে পছন্দ করে। তো একদিন আমি ওকে কল দেই না, সপ্তাহে 1-2বারের এই টাইপের কল দেওয়া হইতো। একদিন ও ও আমার আম্মুর নাম্বারে একটা মিসড কল দেয়। আমি আমার আম্মুর নাম্বার থেকে ওকে কল দেওয়া হয়েছে। ওর কাছে আমাদের ফ্যামিলির প্রায় প্রত্যেকটা নাম্বারই ছিল। আম্মুর নাম্বার থেকে ওকে আমি যখন কল দেই, কল দিয়ে কথা আমি যেদিন কথা বলি এরপরে আর আমি কয়েকদিন ওকে কল দিই না। তো ও আবার আমার আম্মুর ফোনে একটা মিসড কল দেয়। দেওয়ার পর আম্মু আবার বাড়ির সামনে ছিল। আম্মু যাই যখন দেখছে ওরা বাড়ির সামনে একটা কবরস্থান ছিল, ওখানে বসা ছিল। আম্মু যে বলে যে তুমি আমার ফোনে মিসড কল দিছো কেন একটু আগে? বলে যে কই না তো, আমি আপনার ফোনে কোনো মিসড কল দিই নাই। তো উনি বলেন, আম্মু ওকে অনেক বকাঝকা করার পর ওর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটা মোবাইলটা ওই যে কবরস্থানে ঘাসের মধ্যে ফেলে দিস। আম্মু বলে যে ওই ফোনটা নাও এখান থেকে, আমার নাম্বার আছে এই ফোনে, আমি জানি। তা আম্মু ওই ফোনটা নেয়। নেওয়ার পর আম্মু দেখলো যে ডায়াল করলো আম্মুর নাম্বার। তো ওই সেম টাইমে ওর মা চলে আসে পেছন থেকে। আসার পর ওর মা দেখে ফেলে যে আমার আম্মু ওদের সাথে কথা বলতেছে। আম্মু ওনাকে বলে ভাবি দেখছেন আপনার ছেলে আমার ফোনে মিসড কল দেয়। তো উনি এসে ওনার ছেলেকে বলে যে উনি একজন বয়স্ক মহিলা, ওনাকে মিস কল দিস কেন? এটা বলার পর উনি ওনার ছেলেকে বকা বকা দিয়ে বলে যে তুই আর ওনাকে ফোন টোন দিস না। কথা বলে উনি চলে যায়, আম্মু বাড়িতে চলে আসে। তা আমাদের মধ্যে ওই এরকম 15 দিন পর, 10 দিন পর, 1 মাস পরে এই টাইপের কথা হইতো। বাট কখনো কোথাও আমরা মিট করতে যাই নাই, শুধু ফোনেই কথা হইতো। তো একদিন এরকম রমজান মাস ছিল। আমার আব্বু আব্বু আম্মু ঘুমাচ্ছিল। আমি আমার চাচির সাথে ঘুমাইছিলাম, চাচি আর দাদুর সাথে থাকতাম। তো তো তখন আমি সকালবেলা মুক্তবে আরবি পড়তে যাব, সেজন্য আমি আর ভোর রাতে খাওয়ার পর ঘুমাই নাই। তো তখন আমি ওকে একটা ফোন করে বলি যে একটু দেখা করবা, আমি তো আরবি পড়তে যাবো একটু পরে। তো ও বলে আচ্ছা ঠিক আছে, দেখা যখন করবা তখন একটু পরেই বের হও, একটু একটু হালকা আলো হোক তারপর বের হইও। তো বের হইছে, আমরা রাস্তায় দুইজনে দাঁড়ায় একটু কথা বলছি, একটু হাঁটছি। হাঁটার পর ওর বাসায় চলে যায়, আমি আরবি পড়তে চলে যাই। ওখান থেকে আসি আমি বাসায়, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি। রেডি হওয়ার পর আমার চাচু আর আমি একসাথে স্কুলে যেতাম। আমার চাচুর একটা বাইক ছিল, আমি বাইকে করে অলওয়েজ স্কুলে যেতাম। তো আমি রেডি হয়ে সোফার মধ্যে বসেছিলাম, আর একটা হিজাব ছিল ওইটা আয়রন করতেছি।
তো হিজাবটা আয়রন করা অবস্থায় আমার চাচু আমাকে বলে যে ওনাকে কে একজন ফোন করে বলে দিছে যে আমাকে ওই ছেলেটার সাথে দেখছে, রাস্তায় আমরা দেখা করতে গেছি। তো চাচুকে যখন এটা বলছে, চাচু ঘুমের থেকে উঠে আমাকে ডাকছে। ডাকার পর আমি ওনার কাছে যাই, যাওয়ার পর উনি আমাকে বলে, তুই সকালবেলা কই গেছিলি? তা আমি বললাম যে আমি কোথাও তো যাই নাই, আমি আরবি পড়তে গেছি। উনি বলে যে আরবি পড়তে গেছিস ঠিক আছে, কিন্তু একজন আমাকে ফোন করে বলে তুই নাকি আরজুর সাথে দেখা করতে গেছিস। আমি বললাম যে না তো, আমি ওর সাথে দেখা করতে যাইনি। তো তখন এ কথা বলার পর আমার চাচু আমাকে বলে মিথ্যে কথা বলছ কেন? আমি বললাম যে আমি কেন মিথ্যে কথা বলবো। ওনার সাথে আমি আবার একটু তর্ক করছি। করার পর উনি একটা টেবিলের উপর একটা মাল্টিপ্লাগ ছিল, ওই মাল্টিপ্লাগটা দিয়ে আমাকে অনেক প্রচুর মারছে। মারার পর আমি ওই যে জিদ করে আমি আর ওই দিন স্কুলে যাই নাই। তখন আমি অলরেডি ক্লাস 9-এ উঠে গেছি। তো স্কুলে যাই নাই। উনি মায়েরও মানে উনি আমাকে মারছেও, আর প্রচুর ব্যথাও পাইছি। আমার পিঠের মধ্যে একদম ব্লাড বের হয়ে গেছে, এই টাইপের মানে মারছিল। তো আমি আম্মু আম্মু ফুফু ওরা ছিল, ওরা বললো যে ওরে মারছস কেন, দেখা করতে গেছে, এটা সত্য না মিথ্যা, এটা না যাই নাই, তুই ওকে মারছস কেন? ও বলে যে না, ও আমার কাছে মিথ্যা কথা বলছে, আমি ওর চেহারা দেখে বুঝতে পারছি যে ও ওই ছেলেটার সাথে দেখা করতে গেছে। আর তখন আমি যদি কোনো ভুল করতাম, আমার আম্মুকে ওইটা ফেস করতে হইতো, কারণ আমার আব্বু আম্মুকে প্রচুর টর্চার করতো। কথায় কথায় কিছু বললে আমার গায়ে হাত তুলতো। তো এটা আমার ভালো লাগতো না। ওইটা চিন্তা করে আমি ওকে রেগুলার কল দিতাম না, কারণ আমি দেখতাম যে আমার জন্য ফ্যামিলিতে অশান্তি হচ্ছে। ওইটা চিন্তা করে আমি আর ওকে তেমন একটা ফোন করতাম না। ও একদিন আমাকে এরকম আমার ওই যে আম্মুর ফোন থেকে তো তেমন একটা কথা বলা যাইতো না, তো যার ফোন পাইতাম তার ফোন থেকে কথা বলতাম। তো আমার পাশের বাড়ি এক চাচি ছিল, ওনার ফোন থেকে আর কথা বলতাম। তো ওকে আমি একবার ফোন দিয়ে বলি যে সামনে তো ভালোবাসা দিবস, আমার সাথে একটু দেখা করবা? ও বলে দেখি দেখা করতে পারি কিনা, কারণ তোমার ফ্যামিলি জানলে তো তোমারে বকাঝকা করবে, আবার আমার ফ্যামিলি তো জানাজানি হয়ে যাবে, দরকার নেই আমাদের দেখা করার। আর আমি যেখানে প্রাইভেট পড়তে যাইতাম, তো আমরা আবার বেসে প্রাইভেট পড়তাম ক্লাস 9-এ। তো প্রাইভেট পড়তে ওই আমি যে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তাম, ও সেখানে প্রাইভেট পড়তো। তো একদিন ও ওখানে ওই সেন্টারের সামনে দাঁড়াই ছিল, ওই দিন আর কি ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো আমাকে ফুল দিছিল আর একটা ছোট শোপিস গিফট করছে। তো আমি ওই শোপিসটা নিয়ে ওই দিন বাসায় চলে আসি। আইসা ফুলগুলা ব্যাগে ছিল, ব্যাগে থেকে যে আমাদের ছাদে উঠে যাই, ছাদে লুকাই রাখি ফুলগুলা। তো আমার চাচু আবার এটাও দেখে যায়। দেখার পর আমারে আবার আম্মুরে বলে। তা আম্মু আর চাচু দুইজনে মিলে ওই দিন আমাকে অনেক বকছে, মারছে। আর আমার একজন প্রাইভেট চাচু ছিল, বাসায় পড়াইতো, উনিও জানতো এই ব্যাপারটা। উনি আমাকে বুঝাইতো যে এই তুমি এখনো ছোট, এরকম রিলেশনে যাইও না, এগুলো বুঝাইতো। আমি ওনাকে বলতাম যে স্যার, আমার তো ওর সাথে কথা বলতে ভালো লাগে, এজন্য আমি কথা বলি, আর বেশি কিছু বলি না। তো একদিন আমি ওকে জিজ্ঞেস করি যে আচ্ছা, আমরা যে কথা বলি আমাদের মধ্যে কি সম্পর্ক, আমরা কেন কথা বলি? ও আমাকে বলে যে তোমাকে আমার ভালো লাগে, আর একটা ছেলে একটা মেয়ে কথা বলে, ওইটা প্রেম ছাড়া তো অন্য কিছু না। তো আমি ওকে বললাম যে ফ্রেন্ডশিপেও তো মানুষ কথা বলে। বলে যে আমাদের এটা ফ্রেন্ডশিপ না, তো আমাদের এটা জাস্ট লাভ। ও ওই দিন আমাকে প্রপোজ করে দেন, আই লাভ ইউ বলে। বলার পর আমি ওই দিন ওকে কোনো রিপ্লাই দেই নাই যে আমি ওকে ভালোবাসি, ওইরকম কিছু ওকে বুঝাই নাই। কারণ আমি দেখতাম যে আমি ওর সাথে রেগুলার কথা বলতে পারি না, আর একটা সম্পর্কে যাইতে হলে রেগুলার কথা বলতে হয়। তখন আসলে প্রেম টেম এসব কিছু তেমন একটা বুঝতামও না। তো তখন ওর সাথে যে আমি রেগুলার কথা বলতে পারতাম না, এজন্য ও আমাকে একটা ফোন গিফট করে কয়েক মাস পরে। একটা ফোন গিফট করার পর ওই ফোনটা আমি লুকিয়ে রাখতাম, সবসময় বাসায় লুকিয়ে রাখতাম, আম্মু যাতে না দেখে ওইটা খেয়াল করতাম। বা আব্বু দেখলে আবার আম্মুকে মারবে, ওইটার ভয়ে আমি ফোনটা লুকিয়ে রাখতাম। মাঝে মধ্যে ওর সাথে কথা বলতাম 2-3 দিন পর, একদিন পর। ফোনটা আমি যে বালিশে ঘুমাইতাম ওই বালিশের মধ্যে লুকিয়ে রাখছি। তাও একদিন আমি স্কুলে গেলাম, আম্মু পেয়ে যায় ফোনটা পেয়ে যাওয়ার পর আম্মু বলে যে তোমাকে এই ফোন কে দিছি? স্কুল থেকে আসার পর আমাকে অনেক মারধর করে। মারার পর আমার চাচুরা ওদের বাড়িতে যায়, ওর মাকে বলে আপনার ছেলে কেন আমার মেয়েকে এই ফোন দিছিল? তো
তো বলে আপনার মেয়ে হয়তো বা আমার ছেলের সাথে কোনো সম্পর্ক আছে, এই জন্য হয়তো বা ফোন গিফট করছে, এটা স্বাভাবিক, করতেই পারে। তার মা কিন্তু তাকে যদি তখন একটু মানে প্রশ্রয়টা না দিত, তাহলে হয়তো মানে আমাদের সম্পর্কটা এত কিছু হইতো না। তো তার মা বলে যে একটা ছেলে একটা মেয়েকে গিফট করতেই পারে, আর একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হতেই পারে। তো আমার ফ্যামিলি বলে যে সম্পর্ক হলেই তো হয় না, একটা ছেলের সাথে একটা মেয়ের যাইতে হবে, বা ফ্যামিলির দিক দিয়ে যাইতে হবে, সব দিক দিয়ে যাইতে হবে। এগুলা বলার পর ওর মার সাথে অনেক রাব বিহেভ করে। তো ওর মা অনেক কষ্ট পাইছে এটা, কারণ এটা স্বাভাবিক, সবাই কষ্ট পাবে, কারণ তার ছেলেকে নিয়ে অন্য একটা মানুষ অনেকগুলা কথা বলছে। তো তার মা তাকে অনেক বকাঝকা করে, ওকে বলে যে এই মেয়ের সাথে যোগাযোগ করার দরকার নাই, কথা বলার দরকার নাই, ওকে বোঝায়। ও জাস্ট আমার সাথে ওই কয়দিন আর ফোনও দেয় নাই, কথাও বলে নাই। আমি তাও তাকে মাঝে মধ্যে চুপি চুপি কল দিতাম, যার ফোন পাইতাম তার ফোন থেকে মাঝে মধ্যে কল দিতাম, কথা বলতাম। তো এর মধ্যে আমাকে একটা ফ্যামিলি থেকে দেখতে আসে। তো ওই ছেলেটার বাবা আসে আর কি দেখতে। তো ছেলেটার বাবা যেদিন দেখতে আসে, ওই দিন আমি আবার স্কুলে যাচ্ছি, রেডি হয়েছি, স্কুল ড্রেস ট্রেস পরা। তো উনি আমাকে প্রথম ওই দিন দেখে ওনার ভালো লাগছে। তো উনি আমার চাচুদের ঘরে আমাকে দেখছে, দেখার পর উনি বলল যে উনি ওনার ছেলের জন্য, ওনার ছেলেকে এরকম একটা মেয়ে বিয়ে করাবে, ওনার ভালো লাগছে আমাকে। তো বলার পর আমার আব্বু তখন জানে না যে আমার বিয়ের জন্য কেউ দেখতে আসছে এরকম কিছু। তা আব্বুকে তখন আমার চাচা যে বলে যে এরকম মেয়েটাকে ভালো একটা ফ্যামিলি থেকে দেখতে আসছে, আমার মনে হয় এখানে বিয়ে হলে ভালো হবে। আম্মু আব্বুকে বোঝায় যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ভালো হবে, কারণ ও তো একটা সম্পর্ক করতেছে ওই ছেলের সাথে। মানে আম্মু জাস্ট বিস্তারিত আব্বুকে ভেঙে বলে নাই, বললো যে মেয়েটা তো এখন খারাপ পথে যাচ্ছে, ওই জন্য মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়ার দরকার। তা আব্বু বলে আমার মেয়েকে আমি পড়াশোনা করতে দিছি, পড়াশোনা করো, সমস্যা কি, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তো কিছু নেই। তো আমার আম্মু আব্বুকে অনেক বোঝায়, চাচু বোঝানোর পর আব্বু রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখতে আসুক, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না, ওইটা চিন্তা করে। তা আমিও ভাবছি হয়তো বা একটা মেয়েকে এক জায়গা থেকে দেখতে আসলে যে বিয়ে হয়ে যায়, ওইটা তো না, জাস্ট হয়তো বা আজকে দেখে গেছে, নেক্সট হয়তো বিয়ে নাও হতে পারে। তো ওরা দেখে যাওয়ার পর ওর ছেলেটার মা আর ছেলের বোন আসছিল একদিন পর। আসার পর ওনারা 2-3 জন মহিলা আসার পর ওই দিন আবার আমার একটা মডেল টেস্ট এক্সাম ছিল, আমার টেস্ট পরীক্ষা না, একটা ছোট মডেল টেস্ট এক্সাম ছিল। তো তখন ওই দিন আমার এক্সামে ওই একটা সাবজেক্টে এক্সাম হয়েছিল। তো ওই দিন এক্সাম ছিল। তা আমাকে স্কুল থেকে আনতে আমার একটা কাজিন যায়। যাওয়ার পর ও আমার জন্য স্কুলের গেটে ওয়েট করে। তা আমি স্কুল থেকে বের হয়েছি, ও বলে যে তোকে তো বাসায় দেখতে আসছে, ওই ছেলেটার মা আসছে, বোন আসছে, ভালো ফ্যামিলির মনে হয়, চল দেখি ওনারা তোকে পছন্দ হয় কিনা। তো আমি বাড়ি গেছি, তারপর ওনারাও দেখছে, ওনাদেরও আমাকে পছন্দ হয়েছে। তারপরে তার একদিন না 2 দিন পর আবার ওই ছেলেটা একটা ফ্রেন্ড নিয়ে আসে আমাকে দেখতে আসার পর উনি মানে ওনারা নাস্তা করছে জাস্ট, তখন কথাবার্তা হয়েছে, বলল যে আমাকে ভাল লাগছে। তো উনি বলল যে মেয়ের সাথে আমি একটু আলাদা কথা বলতে চাই। তো আমরা এরকম আমাদের ড্রয়িং রুমে বসে কথা বলতেছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করে তোমার ব্যাপারে তো শুনলাম যে তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করছো, তো এই ছেলেটাকে তুমি কি প্রেম করতা না? আর আমি বললাম প্রেম করি না তো, আমি ওর সাথে ফোনে কথা বলি শুধু। কারণ এখন আমি শুধু তার সাথে ফোনে কথা বলি, আমি শুধু এই কথাটাই বলতাম যে আমি তার সাথে প্রেম করি না, জাস্ট ফোনে কথা বলি। বলার পর উনি বলে যে না, ওই ছেলেটা তো তোমাকে পছন্দ করে, তোমরা তো কত জায়গায় ঘুরতে গেছো, এই গেছো সেই গেছো, এগুলো বলছেন। আমি বললাম যে এগুলা মিথ্যা কথা, ওনার সাথে শুধু আমি ফোনে কথা বলি আর কিছু না। বললো যে তুমি কি বিয়েতে রাজি আছো? পরে আমি বললাম যে আমি জানি না, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি। এই কথাগুলা বলার পর উনি বলে যে ও তোমার তো বয়স একদম কম। এই কথা বলে মানে ওনারা চলে যায়। ওই দিন যাওয়ার পর আমি আমার ফ্যামিলিতে বলি এই লোকটা তো একজন বয়স্ক লোক, ওর সাথে কেমনে আমি বিয়ে করব। বলার পর আমার ফ্যামিলি বলে বয়সে কোনো সমস্যা না, তুমি যদি ভালো থাকো সেটাই সবচেয়ে বড়। ওই লোকটার এজ হবে মেবি 38 থেকে 40 বছর। তো
আর তখন আমার বয়স হচ্ছে 14 বছর। একটা 14 বছরের মেয়ের সাথে যখন একটা 38 থেকে 40 বছরের একটা লোকের বিয়ে ঠিক করে, তখন তার ফ্যামিলি আসলে কি ভেবে এই ডিসিশনটা নিল তার জানি না আমি। তখন আমার আব্বুকে আমি বলি যে আব্বু আমি এখানে বিয়ে বসবো না, এই লোকটা অনেক বয়স্ক, অনেক ইয়ে। তো আব্বু বলে সমস্যা নাই, তোমার আম্মুও চায় এখানে বিয়ে হোক, তোমার চাচাও চায়, ওরা ওদের ফ্যামিলি ভালো, ওরা সবাই ভালো, বিয়েটা হওয়াটাই ভালো হবে। আব্বু আমাকে বুঝাইছে যে তুমি পড়াশোনাও করতে পারবা, কিন্তু ওরা আমাকে পড়াশোনা করাবে বলে আশ্বাস দিছে, বাট পরে আর আমাকে পড়াশোনা করায় নাই। তো আমার বিয়ের সব আস্তে আস্তে আগায় আসতেছে সবকিছু। দেন এঙ্গেজমেন্ট হচ্ছে। এঙ্গেজমেন্টের দিন ওর ওই আমার যার সাথে রিলেশন ছিল ওই আর্য, ওর ফ্রেন্ডরা সবাই জানে যে আমার ওই দিন এঙ্গেজমেন্ট। তা আমার স্কুলেও সবাই জানে, সবাই বলতেছে যে এত বাচ্চা মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছে। তো তখন এগুলা তো আমার ফ্যামিলির কাছে তখন এগুলোর কোনো ভ্যালুই ছিল না। তারা তো চিন্তা করতেছে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি, মেয়ে ভালোভাবে থাকবে, সুখে থাকবে, এটা চিন্তা করতো। এটা চিন্তা করে আমার ফ্যামিলি ওই ডিসিশনটা নেয় যে বিয়ে হবে ওইটা। তো এঙ্গেজমেন্টের দিন এঙ্গেজমেন্ট করে ওরা চলে যায়। যাওয়ার পর আমি ওকে ফোন দেই পরের দিন। ওই দিন আর ফোন দিতে পারিনি, কারো ফোন ছিল না। তো ফোন দিয়ে ওকে আমি বলি যে আমার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আমি কি করব। ও বলে এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে, এঙ্গেজমেন্ট হইলে কি বিয়ে হয়ে যায়, হয়তো আরো পরে হবে, এখন হয়তো তারা এঙ্গেজমেন্ট করে চলে যাবে। তো আমি বললাম যে না, ওরা হয়তো বা বিয়ে ইতিমধ্যে বিয়ে পড়াই নিবে, কারণ ওদের কথাবার্তা বোঝা গেছে। তারপরে ওই দিন আর কথা বলতে পারিনি, ফোন কেটে দিই। দেওয়ার পর এর ওই 1 সপ্তাহের মধ্যেই বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলে। কারণ আমার আব্বু আর চাচা চায় নাই যে বেশি দেরি করি বিয়ের জন্য, কারণ আব্বু কিন্তু অতটা জানতো না ওর সাথে আমার রিলেশনের কথা অত বেশি। আব্বু জানতো যে জাস্ট ফোনে কথা বলতো, ছেলে মেয়ে একজন আরেকজনকে তো আর ভালোবাসে না, এরকম ওইরকম কিছু আব্বু বুঝতো না। আব্বু বুঝতো যে খালি মাঝে মধ্যে ফোনে কথা বলতাম একটুকু। তো আব্বু আম্মুকে বলে যে মেয়েটাকে বোঝাই যেভাবে হোক এখানে বিয়ের ব্যবস্থা কর। তা আম্মু আমাকে বুঝাইতো, আমার ফুফুরা আসছে তারা বুঝাইতো, তখন আমার দাদু অসুস্থ ছিল, সবাই খালি আমাকে বুঝাইতো বিয়েটা করে নাও, করে নিলে ভালো হবে। তো আমি তো পারবো না বিয়ে করতে, আমি এটা কাউকে বুঝাইতে পারতাম না। অনেক চেষ্টা করছি যে সবাইকে বুঝাইতে যে আমি আমি তো আর্যকে ভালোবাসি, এই কথাটা আমি কাউকে অবশ্য ডিরেক্টলি বলতে পারতাম না। তো যেদিন আমার বিয়ের দিন ঠিক হয়ে আসে, তখন আমি ওকে ফোন করি, আমার ওই পাশের বাড়ির একটা চাচি ছিল ওনার ফোন থেকে ফোন করে ওকে বলি আমার তো বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে, তুমি তো কিছু করলা না, তুমি কি আমার চাও না? ও বলে যে হ্যাঁ তোমাকে চাইতো, না চাইলে কি এখন আমি তোমার ফোন ধরতাম? আর আমি বললাম যে আমি কিন্তু সুইসাইড করব তুমি যদি আমাকে বিয়ে না করো। ও বলে যে একটু ওয়েট করো। আর আমি বললাম আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। ও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমার গায়ে হলুদের 2-1 দিন আগে আমাদের মধ্যে কথা হইতো। তো গায়ে হলুদের মেন আগের দিন তো ওকে আমি বললাম যে আমি পালাই যাব তোমার সাথে। ও বলে যে না না না, পালানোর দরকার নাই, কারণ তোমার ফ্যামিলিও বা ওই রকম আমাদের মেনে নেবে না, আমার ফ্যামিলিও তোমাকে এভাবে মেনে নেবে না। তুমি আগে তোমাদের বাড়িতে থাকো, আমি দেখি ব্যবস্থা করে ফ্যামিলিতে বলি। তো ওর ফ্যামিলিতে অবশ্য সবাই জানতো এই ব্যাপারটা। তো ওই দিন রাতে আমি ওর কাছে চলে যাই। আমাদের বাসায় একটা ফোন ছিল আব্বুর, ওই ফোনটা আব্বু আবার ঘুমানোর সময় চার্জে দিয়ে গেছিল। তো আমি ওই ফোনটা নিয়ে ওকে ফোন করি, ফোন করে ওকে বললাম যে আমি তোমার কাছে আসতেছি। তো ও বলে যে না না না, বেরোয় না, তুমি বাসায় থাকো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো আমি তারপর ওর কাছে চলে যাই। যাওয়ার পর ওর বাসায় ওর আম্মু আব্বু ছিল সবাই সবার রুমে। ও আমাকে নিয়ে ওদের যে একটা ড্রয়িং রুম ছিল, ও যে রুমে থাকতো ওই ড্রয়িং রুমেই থাকতো। তো ওই রুমে আমি সোফায় কতক্ষণ বসে থাকি। থাকার পর ওর 2টা ফ্রেন্ড আসছে, আসার পর ওরা আমাকে বোঝায় যে তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় তো বিয়ের জন্য সব কেনাকাটা হয়ে গেছে, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, সবকিছু ওকে, তুমি বাসায় চলে যাও। তা আমি ভাবলাম কি আমি বাসায় যাব কেন, আমি তো ওকেই চাই, তখন তো আমার শুধু ওকেই ভালো লাগতো। তা আমি ওর ফ্রেন্ডদের বুঝে বলতে পারি নাই যে আমি যাব না বাসায়।
তো তাও ওরা আমাকে অনেক বোঝানোর পর ও বলে যে আমি যেটা ডিসিশন নেব ওইটাই ভালো হবে, আমরা দেখি কি কি করা যায়। তো ওদিন ও একটা সিএনজি কে ফোন করে, সিএনজি কে বলে যে তুমি আসো। সিএনজি বলে, সিএনজি ড্রাইভার বলে যে আমি আসতে একটু লেট হবে, সকাল হয়ে যাবে। কেন, আপনার এত ইমার্জেন্সি কি জন্য দরকার? বলে আমার বাসায় একটা রুগী আছে, রুগী নিয়ে আমি হসপিটাল যাইতে হবে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তাও ওই ড্রাইভারটা আসে নাই। তো বলে ওই ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করছে, ড্রাইভার আসে নাই। তো আমাকে বললে যে তুমি তোমার বাসায় চলে যাও, আমি দেখি আমার ফ্যামিলিতে বলে দেখি ওনারা কি বলে, আমি কালকে দিনের মধ্যে তোমাকে নিয়ে আসতেছি। ও এরকম একটা আশ্বাস দিয়েছিল আমাকে। তারপর আমি আমার বাসায় চলে যাই। যাওয়ার পরে আমার ওই দিন রাতে অবশ্য কেউ জানতে পারে নাই আমি যে ওই রাতে ওর কাছে ছিলাম। পরের দিন সকালবেলা আমার মানে আমি তো রাতে ঘুমাই নাই, সকালে আমি ঘুমাচ্ছিলাম। ওই দিনই আমার গায়ে হলুদ ছিল। তো 10টা 11টার দিকে আমার বাচ্চা আমাকে বলে তুই কালকে রাত্রে কই ছিলি? আর আমি বললাম যে আমি বাসায় ছিলাম। পরে বলে না, তুই কালকে রাতে আর্যকে বাসায় গেছিলি, ওর সাথে পালানোর চেষ্টা করছিস না? আর আমি বললাম যে না, পালাইলে তো আমি পালাই যেতে পারতাম, আমি পালাই নাই কেন, ফ্যামিলির কথা চিন্তা করে তো আমি পালাই নাই। তখন আমাকে আমার চাচা 2-3টা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর আমি আর ওনার সাথে কোনো কিছু বলি নাই। উনি আমাকে নিয়ে একটা রুমের মধ্যে আটকায় রাখছে। ওই রুমে আমার আরো কয়েকটা কাজিন ছিল, ওদের সাথে ওরাও ছিল ওই রুমে। তো একা ছিলাম না, ওদের সাথে আটকে রাখছিল। তো ওই দিন গায়ে হলুদে সন্ধ্যা হয়ে গেছে, গায়ে হলুদে সবকিছু রেডি, আমাকে সাজাইছিল। তার মধ্যে আরজু সুইসাইড করার একটা চেষ্টা করে। চেষ্টা করার পর ওই বাড়ি থেকে ওর দুলাভাই আসে আমাদের বাড়িতে, আর ওরা 2টা ফ্রেন্ড আসে। আসার পর ওরা বলে যে ও নাকি সুইসাইডের চেষ্টা করছে। তো এটা বলার পর ও সুইসাইড করার চেষ্টা করছে, এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, জাস্ট ওদের কাছ থেকে শোনা। তো ওরা যখন বলছে, বলার পর আমার চাচা বলে যে এই ছেলেটা তো আমার মেয়েটারে শান্তিতে একটা সংসারও করতে দেবে না, এই জন্য ও এত নাটক করতেছে। আমি ওর জন্য মান সম্মান নিয়ে থাকতে পারতেছি না, এগুলা অনেক বকাঝকা করছে। ওর দুলাভাইকে অনেক মানে রাব বিহেভ করছে দুলাভাইয়ের সাথে। তো ওর দুলাভাই বাসায় চলে যায়, ওকে বোঝায়। দেন ওই দিন রাতে আমাকে আমার চাচা বলে যে তুমি যদি এই বিয়েটা না করো তাহলে তুমি কি চাও যে তোমার মাকে তোমার বাবা ছেড়ে দেখ? তো তখন কোনো মেয়েই তো চাইবো না যে তার মায়ের সংসার ভেঙে হোক, তার সংসারটা তৈরি হোক। তো আমি এটা চিন্তা করে আমি আর মানে কিছু বলি নাই। আমি চিন্তা করলাম যে হয়তো বিয়ে করে ফেলি, থাক, আমার ফ্যামিলি হয়তো ভালো থাকবে বিয়ে করলে। এটা মিন করে আমি ওই দিন গায়ে হলুদের অনুষ্ঠানও হয়, বিয়েরও সবকিছু হয়। দেন আমি বিয়ের দিন চলে যাই শ্বশুর বাড়িতে। যাওয়ার সময় আমি আমার মাকে একটা কথা বলি, বিয়ের কয়েক ঘন্টা আগে বললাম যে আপনারা সুখে থাকেন, আমার সুখটা আপনাদের জন্য বড় না। যদি বড় হইতো তাহলে আপনারা এরকম একটা লোকের সাথে আমাকে বিয়ে দিতেন না, যে লোকটা আমার সাথে যায় না, বয়সেও যায় না, কোনো কিছু কোনো দিক দিয়েই যায় না। এটা বলার পর আমার মা অনেক কান্নাকাটি করে, বলে যে আমার হাতে তো কিছু নাই, আমি কি করব, কারণ আমিও তো একটা সংসারে থাকি, আমার তো তাদের কথা মতো চলতে হয়। কথা বলার পর না আমি চলে যাই ওদের বাড়িতে বিয়ের দিন। যাওয়ার পর ওই রাতে ওখানকার আনুষ্ঠানিকতা শেষ হয়। শেষ হওয়ার পর ওর মা অসুস্থ হয়ে যায়। সারা রাত ওর মার কাছে থাকি। ওর মা মা আবার প্রেশারের রুগী ছিল, ওনার কাছে থাকি। তো ওদের ফ্যামিলিতে আবার আমি অনেক ছোট, এটা বলে ওদের ফ্যামিলিতে তেমন একটা আমাকে কোনো কাজ কাম করতে দিত না ফার্স্ট টাইম। আর ওই লোকটা শুধু বলতো কি তুমি তো একটা ছেলের সাথে সম্পর্ক করছো, ওই ছেলেটা তোমাকে ওই ঘুরতে নিয়ে গেছে, এই করছে সেই করছে, এগুলা বলতো খালি প্রথমে। আমি একটু মুড অফ করে থাকলে উনি বলতো কি ও ওই ছেলেটাকে মিস করো, আর ওনার সাথে একটু হাসি খুশি ভাবে কথা বলে, তাতে উনি বলতো যে ওই ছেলেটাকে মনে করে আমার সাথে এরকম সুন্দর ব্যবহার করো। মানে আমি যাই করি তাই ওনার কাছে দোষ মনে হতো। তো উনি যখন এগুলা বলতো আমি আমার আম্মুকে বলতাম যে আম্মু উনি এগুলা বলে, আমার ফুফুকেও বলতাম যে উনি এগুলা বললে ওরা আমার কোনো কথা শুনতো না, কোনো দামও দিত না। ও মাঝে মধ্যে ড্রিঙ্কস করে আসতো, আইসা আমাকে, আমি হয়তো টেলিভিশন দেখতেছি তখন আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসতো, আইনা আমাকে রুমে বলতো কি যে তুমি ওই ছেলেটার সাথে সম্পর্ক করছো, ওই ছেলেটার সাথে ছিলা, আমাকে কেন ঠকাইলা, আমার কাছে কেন বিয়ে বসলা, হাবি জাবি উল্টা পাল্টা কথা বলতো। তা আমি বলতাম আমি যদি ওই ছেলেটাকে বিয়ে করতাম
তো আমি তো ওর কাছেই থাকতাম, আমি তো আর আপনার কাছে বিয়ে বসে আপনার কাছে আসতাম না, আমি তো এগুলা ভুলে বাঁচতে চাই, এজন্যই তো আমি চলে আসছি। তো উনি যখন আমাকে রোজ এরকম করতো, তো আমি ওনাকে বলতাম আপনি এগুলা খাইয়েন না, তাও উনি খাইতো অলরেডি। তো উনি যখন এগুলা খাইতো, আমি ওনার ফ্যামিলিতেও বলতাম, যে ওনার মাকে বলতাম যে উনি এগুলা রাতে কি হাবি জাবি খেয়ে আসে, আইসে উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। ওনার মা বলে আমার ছেলে তো বাইরে থাকে, এগুলা খাইতেই পারে, সমস্যা নেই, এটা নিয়ে তুমি আবার তোমার বাড়িতে বলিও না, একটু ঝামেলাও কইরো না এটা নিয়ে। ওর বাবা আবার অনেক ভালো ছিল, ওনাকে বললে উনি আবার ছেলেকে বকাঝকা করতো যে এগুলা কেন খাও, এগুলোর জন্য অনেক বকাঝকা করতো। তো উনি একদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি আমাদের বাড়িতে ছিলাম, ওকে ফোন দিয়ে বলে এই ছেলেটার সাথে তুমি আজকে ঘুরতে শপিং করতে গেছো না, অথচ আমি তার সাথে কখনো কোথাও শপিং তো দূরের কথা, তার সাথে কোথাও যাইতাম না কথাবার্তা বলতে, জাস্ট আমাদের মধ্যে এই মানে ফোনেই কথা হইতো। তো ও যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমি তেমন একটা তাকে ফোন করতাম না, সময় পাইতাম না, বা ফোন ছিল না আমার কাছে, ফোন করতে পারতাম না। ও আমাকে একদিন ওর ওর একটা বান্ধবী ফোন করছিল আমার বাসার ফোনে, ফোন দিয়ে ও আমার সাথে কথা বলছে, বলার পর ও বলল যে আর যদি তোমাকে অনেক ভালোবাসছে, ওই জন্যই আমি তোমাকে কল দিছি, তোমার সাথে কথা বলতে চাই, যে মেয়েটা হয়তো অনেক ভালো, একটু কথা বলে দেখি, ওই জন্য তোমার নাম্বারটা নিচ্ছি, অন্য কিছু মনে করো না। তো পরে আমি ওকে বললাম যে আমি যে ওর সাথে কথা বলি, ওর সাথে তো আমি এখন আর আগের মতো কথা বলতে পারি না, আমার কাছে তো কোনো ফোন নাই আপু, আমি তাও চেষ্টা করি ওর সাথে কথা বলার জন্য। তো উনি বলে এই ওই ছেলেটা আসলে অনেক ভালো, তোমাকে আসলে মন থেকে অনেক ভালোবাসছে, এইগুলা বলতো। বলার পর আমার আব্বুকে আমি আমাদের বাড়িতে যখন থাকা অবস্থায় ওই আপুর সাথে আমার জাস্ট ফোনে কথা হয়, ওর ফ্রেন্ড, আর এর মধ্যে মানে ওর সাথে আমার তেমন একটা কথা হইতো না। তো একদিন এরকম আমার আম্মু আব্বু ছিল না বাসায়, আম্মুর ফোনটা আমার কাছে ছিল, তখন আমার ওই যে শ্বশুর বাড়ি থেকে কল আসতো, এই জন্য আমার আম্মু ফোনটা রেখে গেছে। যাওয়ার পর আমি ওই ফোন দিয়ে ওকে একটা মিসড কল দিই, দেওয়ার সাথে সাথে ও আমাকে ফোন ব্যাক করে, করার পর ও আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, আমি ওকে বলি যে হ্যাঁ ভালো আছি। বলে যে তোমার তো বিয়ে হয়ে গেছে, এখন ভালো থাকারই তো কথা, আর আমাদের ভালো থাকার কথা তো চিন্তা করো নাই, আমরা কেমন আছি এটা তো জিজ্ঞেসও করো না। পরে বললাম আমি তো আসলে ফোন পাই না কারো ফোন, এই জন্য আমি ফোন করতে পারি না, আর আমার তো ফোনও নাই। বলে যে এত বড় লোক হাজবেন্ডের কাছে বিয়ে বসছে, তাও তোমার একটা ফোন নাই। পরে বললাম যে উনি তো ফোন দেয় না, এই জন্য নাই। তো ওর সাথে আমি তেমন একটা মানে রেগুলার কথা বলতে পারতাম না, ওই যে মাঝে মধ্যে সুযোগ পাইলে কথা বলতাম, একটা ফোন যদি পাইতাম ওইটা দিয়ে কথা বলতাম। তো উনি আমাদের বাড়িতে বলে কি, আমার আমার হাজবেন্ড আমাদের বাড়িতে বলে আপনার মেয়ে ওই ছেলেটার সাথে এখনো সম্পর্ক রাখছে। দেন আমি যে ফোনে কথা বলি এটা কিন্তু উনি জানতো না, উনি এমনিই বলছে যে ওই ছেলেটার সাথে এখনো সম্পর্ক আছে, শপিং করতে গেছে, ওই জায়গায় গেছে, সেই জায়গায় গেছে, এগুলা বলে। আম্মু বলে না অসম্ভব, আমার মেয়ে তো আমার বাড়িতে আসলে কোথাও যায় না, আমার মেয়ে আমার বাড়িতে আসলে আমার কাছেই থাকে। এরপরে আমি ওদের বাড়িতে যাই, দেন উনি 3 মাস দেশে ছিল, 3 মাসই ওনাদের বাড়িতে আসা যাওয়া করতাম। তার মধ্যে ওর মা বাবা ওরা চাইতো আমাদের ফ্যামিলি থেকে মানে ফার্নিচার দেখ বা এটা সেটা অনেক কিছু দেখ। তখন আমার আব্বুর ওইরকম সামর্থ্য ছিল না যে তাদের ফ্যামিলি থেকে যা চাইতো তা দিবে, ওইরকম কিছু ছিল না। আব্বু যেটুক সামর্থ্য ছিল ওটুক দিত। তো ওরা চাইতো ওদের ফার্নিচার দিতে, টিভি দিতে, ফ্রিজ দিতে, এগুলো তো আব্বুর পক্ষে পসিবল না। তা আমি ওনাদের বললাম আমার আব্বু যদি সামর্থ্য থাকতো আমার আব্বু তো দিত, আমার আব্বু সামর্থ্য নাই, এই জন্য আব্বু দেয় না। তো ওনারা বলতো যে একটা বাচ্চা মেয়েরে আমগো ছেলের সাথে বিয়ে পড়াই দিছে, কাজ জানে না, কিছু জানে না, ওই মেয়েটা কি আমাদের ফ্যামিলির যোগ্য, এগুলা বলে অনেক করতো। তো আমি কান্নাকাটি করতাম না। আর উনি তো ড্রিঙ্কসই করতো, এগুলাও আমি বলতাম আম্মুকে। তো কেউ কখনো এটা নিয়ে কিছু প্রতিবাদও করতো না। আমাদের বাড়িতে যাইও সে ড্রিঙ্কস করতো আমার চাচার সাথে, কেউ কখনো সে নিয়ে কখনো প্রতিবাদ করতো না। আমার এগুলো ভালো লাগতো না, আমি বলতাম সব সময় আম্মুকে বলতাম, আব্বুকে বলতাম যে এই লোকটা এরকম, কেন আমাকে বিয়ে দিছে, সব সময় বলতাম। তাদের কাছে কোনো মানে রেসপন্স পাইতাম না। তো আর্যকে আমি আবার ফোন করতাম মাঝে মধ্যে, এরকম চুপি চুপি ফোন পাইলে। তো যখন এই ওদের বাড়িতে এই ঝামেলাটা চলতেছে যে তারা মিথ্যে কথা বলে আমি আর্যুর সাথে এখনো ঘুরতে যাই এসে, তো ওকে আমি বলি যে আমার হাজবেন্ড বলে আমি তোমার সাথে এখনো ঘুরতে যাই, এখনো তোমার সাথে মিট করি। তো বলে যে এ ধরনের মিথ্যে কথা যে বলে, তো তুমি বলতে পারো না যে
তোমার সাথে আমার এখন আর আগের মতো কোনো সম্পর্ক নাই। তো আমি বললাম যে বলি, ওরা বিশ্বাস করে না। ও আমাকে সবসময় বুঝাইতো যে ওখানে থাকো, ভালো একটা ফ্যামিলি, ওই রকম বুঝাইতো। তো আমিও থাকার চেষ্টা করি ওখানে, কিন্তু ওই লোকটা শুধু আমাকে আর্যকে নিয়েই সন্দেহ করতো। তো একদিন আমি আমাদের বাড়িতে আসার পর আমি ফোন ধরি নাই। ও আমাকে বললে যে ওই ছেলেটার সাথে কথা বলতেছো, আমার ফোন কেমনে ধরবা, এরকম অনেক রাব ভাষায় কথা বল। আমার আব্বু শুনে ফেলে। শুনে ফেলার পর আব্বু আবার ডিসিশন নেয় যে সম্পর্ক রাখবে না। এদিকে উনিও ডিসিশন নেয় যে আমাকে রাখবে না, কারণ আমি একটা ছেলের সাথে সম্পর্কে আছি, আমি একটা খারাপ মেয়ে, এই কথাগুলা বলে। তারপর আব্বু বলে যে আমার মেয়েকে যে ইঙ্গিত করে এগুলা বলে, ওই ওই ফ্যামিলিতে আমি আমার মেয়েকে রাখবো না, সম্পর্ক থাকবে না। এগুলা বলার পর মানে আমাদের ডিভোর্সের কথাবার্তা চলতেছে, ডিভোর্স হয়ে যাবে। তো এর মধ্যে আমার ফ্যামিলির, আমার ছোট চাচু ওদের বাড়িতে যায়। যাওয়ার পর ওদের ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পর ওদের মধ্যে একটু টাকা পয়সার লেনদেনও হয়। হওয়ার পর আমি এগুলো কিছুই জানতাম না, কারণ আমি ওই সময় এতটাই ছোট ছিলাম যে কেউ মানে আমার সামনে দিয়ে যদি চলেও যায়, আমি বলতে পারতাম না যে কে গেছে, ওই ওই টাইপের ছিলাম। তো আব্বু আব্বু ওই বাড়িতে যে কাকা যে টাকা পয়সা আনতেছে ওই ফ্যামিলি থেকে, এটা আমি জানতাম না, আমার শ্বশুর জানতো আর আমার আব্বু জানতো। তো আমার ডিভোর্সের যখন কথাবার্তা চলতেছে, তখন তারা তাদের টাকার জন্য প্রেসার দিচ্ছে যে তাদের পাওনা টাকা তাদের দিয়ে দেওয়ার জন্য। তো তখন আর কি শুনতে পারি যে টাকা পয়সা লেনদেন হয়েছে। তো তখন আমার ওই লোকটা বলে যে তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, সো তোমার ফ্যামিলির লোকজন আমাদের থেকে টাকাও ধার নিছে, সেটা তুমি জানো? পরে আমি বললাম আমি তো এগুলো জানি না। বলে তুমি সবই জানো, নাটক করতেছো আমার সাথে। এটা বলার পর আমি আর ওনাকে কিছু বলি নাই। তো উনি বলে যে তোর মতো মেয়েকে আমি রাখবো না, আমার সাথে সংসার করার দরকার নাই তোর, একটা বাচ্চা মেয়ে আমার কান্দে উঠাই দিচ্ছে, আমি এই মেয়ের সাথে সংসার করব না। এগুলো বলার পর আমাদের ডিভোর্সটা হয়ে যায় অলরেডি। এই কয়েকদিনের মাথায় আমরা কোর্টে যাই, যাওয়ার পর ডিভোর্স হয়ে যায়। যাওয়ার পর ওর আব্বু যায় ওই দিন, যেদিন ডিভোর্স হয়। উনি আমার মানে মানে আনুষ্ঠানিকতা ভাবে ওই ডিভোর্সটা কমপ্লিট করে উনি চলে আসে, আমি আমাদের বাড়িতে চলে আসি। তো আসার কয়েকদিন হয়েছে আমি আবার ওই যে তারা তো আমাকে পড়াশোনা করাবে বলে আর পড়াশোনা করায় নাই। তো তখন আমি আবার আমার আব্বুকে বলি যে আমি এসএসসি পরীক্ষা দেবো, আমাকে স্কুলে ভর্তি করাই দেন। তো তখন ফর্ম ফিল আপের কয়েক মাস, 1 মাস আগে তো স্কুল থেকে আমি তখন মানে নেক্সট ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবো, দেন এবছরের জন্য পারবো না। স্কুল থেকে না করে দিয়েছে। তো দেওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা থেকে গিয়ে আমি ফর্ম ফিল আপ করি। দেন ওখানে আবার মাদ্রাসা তো পড়াশোনা তেমন একটা অভিজ্ঞতা নাই, তো তখন ওখানে একটা হুজুর ছিল, ওনার কাছে প্রাইভেট পড়তে যাইতাম। তো তখন আর্যুর সাথে আমি আর্যুকে ফোন দিতাম, মাঝে মধ্যে কথা হইতো। ওর সাথে আমার কথা বলতে সবসময় ভালো লাগতো। তো ওকে আমি ফোন দিলে ও বলতো যে কেমন আছো, ভালো আছো, কথাবার্তা মানে ডিটেলস জিজ্ঞেস করতো। তো আমি বলতাম ভালো আছি। তো ও আমাকে বলে যে তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে, এটা কি সত্য? পরে আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে। বলে যে কেন? পরে বললাম যে এই লোকটার এই প্রবলেম, এই জন্য ডিভোর্স হয়ে গেছে। তো ও বলে যে তো এখন কি করবা? বললাম যে এখন আমি ভর্তি হয়েছি, আমি পরীক্ষা দেব। তো বলে যে আচ্ছা তাহলে পড়াশোনা করলে তো ভালোই। তখন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি ওই টাইমে। খোলার পর ওর সাথে আমি মাঝে মধ্যে ফোনে কথা বলতাম। তখন আমার ফোন ছিল না, আম্মুর ফোন পাইতাম, যার ফোন পাইতাম তার ফোন দিয়ে কথা বলতাম। তো ওই ফেসবুক অ্যাকাউন্টটা আমার খোলা হয়েছে, আমার একটা কম্পিউটার কিনছিলাম, ওই কম্পিউটারের মধ্যে। তো ওই মাঝে মধ্যে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওর সাথে আমার চ্যাটিং হইতো। তো ওকে আমি ওই ফেসবুকে ওকে এসএমএস করে বলে দিছি যে অমুক ডেটে তুমি এই জায়গায় থাইকো, আমি তোমার সাথে দেখা করব। তো আমি যেখানে প্রাইভেট পড়তাম ও সেখানে গিয়ে দাঁড়াইছিল। তো ওর সাথে আমার ওখানে দেখা হয় ডিভোর্সের পরে ফার্স্ট। দেখা হওয়ার পরে আমরা ওখানে কথা বলে আমি প্রাইভেট পড়ে চলে আসি। তো ও আমার সাথে কথা বলার পর এটা আবার আমি আমার আম্মু আবার আমাকে একদিন জিজ্ঞেস করে যে আরজুর সাথে তোমার এখন আর যোগাযোগ হয়? তো আমি বললাম যে মাঝে মধ্যে যোগাযোগ হয়, সবসময় যোগাযোগ হয় না। তো আম্মু বলে কিরকম যোগাযোগ হয়? বললাম যে মাঝে মধ্যে ফোন দিলে কথা বলে। আম্মু আবার এটা জানতো যে আমি আমার এক চাচির ফোন থেকে মানে ওর সাথে যোগাযোগ করি। তো আম্মু বলে যে ওর সাথে কথা বলো, ও কি তোমাকে বিয়ে করবে?
এ কথা বলার পর আমি বললাম যে জানি না বিয়ে করবে কিনা। তো বলে তুমি এটা জিজ্ঞেস করো না যে তুমি যে আমার সাথে এখন কথা বলো, তুমি কেন কথা বলো, তুমি কি আমাকে বিয়ে করবা, এরকম কিছু জিজ্ঞেস করো না। পরে আমি বললাম যে না। বললো যে ওকে একদিন আমার সাথে কথা বলা দিয়ে। পরে আমি ওই আমার চাচিকে যাই বলি যে চাচি, আম্মু তো বলে আরজুর সাথে কথা বলবে, এখন আমি কি করব। তো চাচি বলে যে তোমার আম্মু যখন কথা বলতে চাইছে তখন তুমি ওর সাথে ফোনে কন্টাক্ট করাই দাও। তো ওকে আমি ফোন করে আম্মুর সাথে কথা বলাই দিই। কথা বললে প্রথম দিন কথা বলে, ওই দিনই ফার্স্ট ও আমার আম্মুর সাথে ফ্রি ভাবে কথা বলে। ওর একটা ফ্রেন্ডও কথা বলছে আম্মুর সাথে ওই দিন। বলার পর আম্মু বলে যে তুমি ওর সাথে এখন আবার যোগাযোগ কেন করতেছো। তো আম্মু কথা বলার পর ও বলে আমি ওকে বিয়ে করতে চাই। ও ডিরেক্ট বলে দিছে যে ও আমাকে বিয়ে করতে চায়। তো বলার পর ওর ওই ফ্রেন্ডও জানে যে ও আমাকে বিয়ে করতে চায়, এটাও আমার আম্মুকে বলে দিছে। বলে দেওয়ার পর আম্মু বলে যে তাইলে তো তুমি কোনো ইনকাম করো না, তো তুমি আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবা। ও বলে যে আমি ইনকাম করি না, করব, ট্রাই করতেছি যে আমি ইনকাম করার জন্য। তখন ও ইন্টারমিডিয়েটে ইন্টার পরীক্ষা দিয়ে দিছে অলরেডি, ওই বছরই ওই ইন্টার পরীক্ষা দিছে। তো ওর যখন আমাদের মানে বিয়ে বিয়ের কথাও বলছে, বলার পর আমার আম্মু বলে যে তাইলে তুমি আস্তে আস্তে আগাও যে কিভাবে বিয়ে বিয়ে করা যায়। তো আমাদের মধ্যে আস্তে আস্তে কথা হইতো, আম্মুর ফোন দিয়ে কথা হইতো, কারণ আব্বু জানলে তো আব্বু আবার আম্মুকে টর্চার করবে। ওইটা চিন্তা করে আমি আবার তেমন একটা ওর সাথে কথা বলতাম না। তো আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর আমার কলেজ, ও আবার বললো যে কোন কলেজে ভর্তি হবা। বললাম আমাদের বাড়ির পাশে একটা কলেজ আছে, ওইটাই ভর্তি হবো। ওর বাড়ি আর আমার বাড়ি একদম সামনাসামনি ছিল, তো আমরা একই কলেজে পড়তাম, একই স্কুলে পড়তাম। তো যখন আমাকে ওই কলেজে ভর্তি করানোর কথা বলছে, তো আমি বললাম আমি আমাদের নোয়াখালী কলেজে ভর্তি হব। ও বললো যে না, দরকার নাই এত দূরে যাওয়ার, দেখি রেজাল্ট কি আসে, আসার পর তোমাকে দেখি কোথাও ভর্তি করানো যায়। তো আমার রেজাল্ট ভালোই আসে, A- আসে। আসার পর, কারণ আমি তখন তেমন একটা পড়াশোনা করতাম না, তাও রেজাল্ট যাই আসছে আলহামদুলিল্লাহ। তো কলেজে ভর্তি হওয়ার কয়েকদিন আগে ও ও আর আমার আম্মু ডিসিশন নেয় যে আমাদের বিয়ের কথা। তো ও তখন কিছুই করতো না। আমার আম্মু তখন মানে আম্মু অনেক সাহস করেই ওর সাথে আমার বিয়ের জন্য রাজি হয়েছে, কারণ আম্মু তখন ভাবতো কি যে আমার মেয়ে যদি কোনো সুইসাইড করে বা কোনো কিছু করে, এটা চিন্তা করে আম্মু রাজি হয়েছে। আম্মু ভাবলো যে আব্বু আম্মুকে যতই টর্চার করো, আম্মু আমার সুখটা অন্তত দেখে যাবে, এটা চিন্তা করে আম্মু ওর সাথে আমার বিয়ের সবকিছু রেডি করে, দিনক্ষণ ঠিক করে। তো আমরা ওই সময় একটা অ্যাডভোকেটের কাছে যাই, বিয়েটা হয়। আমার আম্মু থাকে ওখানে সাক্ষী, ওর ফ্রেন্ডরা থাকে সাক্ষী, সাক্ষী থেকে বিয়ে হয়। বিয়ে যেদিন হয় ওই দিন আমি আমাদের বাড়িতে চলে আসি, ও ওদের বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওই দিন রাতে ও আমাদের বাসায় আসার কথা, তো ও আমার বাসায় আসে সন্ধ্যার দিকে। ওই দিন আবার প্রচুর বৃষ্টি ছিল, অনেক তুফান ছিল বাইরে, অনেক বাতাস। ওই টাইমে ও আসছে। আসার পর ওই দিন রাত ছিল আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করছে। আর ওই দিন আমি ভাবলাম যে হয়তোবা ওই দিনই ওকে আমি ফার্স্ট কাছে পাইছি। দেন ওর ও মানে অনেক আশা করছি যে ওর সাথে আমি থাকবো, সংসার করবো, ওই স্বপ্নটা হয়তো আমার পূরণ হয়েছে। মানে ওই দিনই আমি অনেক আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছিলাম যে ওরে তো আমি পাইছি। এর মধ্যে ওই ওই দিন রাতে ও থাকে, আর তার ফ্যামিলি থেকে জানে যে ও আর আমি আমাদের বিয়ের কথা। অবশ্য ওর ফ্যামিলি জানতো না, ওর মা জানতো, ওর ফ্রেন্ডদের সাথে গেছে। আমি আমাদের বাড়িতে যে ও আছে ওইটা জানতো না। তো উনি আমাকে ওর মা আবার ফোন দিছিল আর ওর মা বলে তুমি কোথায় আছো। তো বলে আমি তো আমার ফ্রেন্ডদের সাথে আছি, আপনি কোনো টেনশন করেন না। ওর ফ্রেন্ডরা আবার যারা যারা জানতো ও বিয়ে করছে সবাই ফোন দিচ্ছে, আমার সাথে কথা বলছে। ওই দিন রাতে থাকার পর ওই দিন পরের দিনও ছিল আমাদের বাড়িতে থাকার পর ওই দিন সন্ধ্যার দিকেও চলে গেছে ওর বাড়িতে। যাওয়ার এক সপ্তাহের মধ্যে জানাজানি হয়ে যায় যে ও আমাকে বিয়ে করছে। ও যখন আমাকে বিয়ে করে তখন ও আমার আম্মুকে একটা শর্ত দেয় যে যাতে কেউ না জানে ও যে আমাকে বিয়ে করছে, কারণ জানলে ওর ফ্যামিলি ওকে কোনো মানে কোনো সেটেল করে দেবে না, বা কোনো বিদেশ টিদেশ যাওয়ার ওর ইচ্ছে ছিল, ওইরকম বিদেশও যাইতে দেবে না। ওইটা চিন্তা করে ওর মানে ওর ভালোর জন্যই বললো যে
যাতে এটা পাবলিক না হয়। আম্মু যখন আম্মু কিন্তু কারো কাছে বলে নাই এটা, ওর ফ্রেন্ডরাই আস্তে আস্তে কার কাছ থেকে কাকে কাকে বলতে বলতে ওর মার কাছে খবর চলে যায়। তো ওর মা 2-3 সপ্তাহ পর অনেক বকাবকি করতো মানুষের কাছে যে এই মেয়েকে আমি বিয়ে করাবো না, তাও আমার ছেলে কেন বিয়ে করছে। উনি একটু অন্য টাইপের ছিল, তো তো উনি হুটহাট করে রাইগা যাইতো, আর উনি কারো কথা উনি সহ্য করতে পারতো না ওর মা। তো আরজু তখন আমাকে একদিন ফোন করে বলে যে আমি বললাম এই সম্পর্ক আমাদের এই বিয়ের কথাটা গোপন রাখতে, তোর মা বাবা তোর ফ্যামিলির কেউ গোপন রাখতে পারে নাই, ওরা বিয়ের ব্যাপারটা মানে পাবলিশ করে দিছে। ও আমাকে অনেক বকাবকিও করছে। করার পর এর মধ্যে আমাদের ফ্যামিলিতে আবার ঝামেলা শুরু হয়ে গেছে যে আমার বিয়ে হয়েছে, আমি কেন শ্বশুর বাড়িতে যাই না, এগুলো নিয়ে আম্মুর সাথে আব্বুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আর আমাকে নিয়ে কোনো ঝগড়া হইলে আমার আব্বু আবার আম্মুর গায়েও হাত তুলতো। তখন এরকম গায়ে হাত তুললে আমার এগুলো ভালো লাগতো না। আমি সবসময় আম্মুকে বলতাম যে থাক, কথা বললেন না, আব্বু তো দেখেন কথা বললে কি কিরকম করে। বলার পর মানে আম্মু তাও আব্বুকে বলতো যে থাক, মেয়ে যখন পছন্দ করছে এই জন্যই মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে, তুমি এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করে না, নিজে তো মাইনে নিতে পারো নাই, আগেও বিয়ে দিতে পারো নাই, এখন আমি দিছি তাতেও শান্তি নেই তোমাদের। বলে আমরা বিয়ে হয়েছে ঠিক আছে, এখন আমাদের বাড়িতে কেন ওই ছেলেটা ওদের বাড়িতে নিচ্ছে না কেন। আব্বু যখন এগুলা বলছে আম্মু বলে যে নিয়ে যাবে, ছেলে একটু ইনকাম করুক, তারপর ওই নিজে থেকে নিয়ে যাবে, তোমার আর বলা লাগবে না। ওরা ওর মা সবার কাছে বলে যে এই মেয়েটাকে বিয়ে করছে, আমি এই মেয়েটাকে আমার ছেলের সাথে সংসার করতে দিব না, যদি 20 লাখ টাকাও খরচ হয় এই মেয়েটাকে আমি বের করে দেবো আমার ছেলের। আমি ওদের বাড়িতে যাই, ওর মা বাবা আমাকে মেনে নেয় না। তো আমার আব্বু আম্মু আমাকে বলে যে তুমি তো ওই বাড়িতে চলে গেছো, ওখানেই থাকো। আমি ফোন করি আব্বু আম্মুকে যে আমি ওর সাথে চলে আসছি, আপনারা ভালো থাকবেন। তো ওনারা খুশি হয়ে গেছে যে ও তো চলে গেছে, আপদ বিদায় হয়েছে, ওই টাইপের একটা খুশি তাদের মধ্যে। তো যাদের বাড়িতে আসছি তারা কিন্তু আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারে নাই। তারা আমাকে, ওর মা বলে যে এই মেয়েটা যদি আমাদের বাড়িতে থাকতে হয় কাজের বুয়ার মতো থাকতে হবে, আমার ছেলের বউর মতো থাকবে না, কারণ এই মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়েটা ভালো না। এই মেয়েটা যদি তোকে ভালোবাসতো তাহলে এই মেয়েটা তোকে আরো আগেই ভালোবেসে চলে আসতো সবকিছু ফেলে রেখে, এখন কেন আসছে, এগুলা বলে উনি মেনে নেবেন আমাকে। তো আরজুর কয়েকটা ফ্রেন্ড, বড় ভাই, ওরা এসে ওর ফ্যামিলিকে বুঝাইতে চায় যে মানে আমাদের এই সম্পর্কটা মেনে নে, কিন্তু ওর মা মেনে নিচ্ছে না। ওর মা বাবা দুইজনে অনেক রাব বিহেভ করে আমার সাথে। আমি ওদের বাড়িতে থাকি, ওরা জাস্ট কাজের বুয়া যেরকম থাকে সেরকমই আছি আমি। তো আমি কিন্তু তখন তেমন একটা ওই বয়সে তেমন একটা কাজকর্ম পারতাম না, সংসারে তেমন কোনো কাজ জানতামও না, রান্না বান্না করা বা ঘর মোছা এগুলো পারতাম না। তো ওর মা কি করতো, আমাকে বলতো এটা করো ওটা করো, সব কঠিন কঠিন কাজ দিত যেগুলো আমি পারতাম না। তো আমি ওকে বলতাম যে আর যদি যাই বলতাম যে আমাকে এই কাজ দিচ্ছে, আমি তো এটা পারি না। ও বলে চেষ্টা করো, পারবা, ভাবি করে না, ভাবির থেকে দেখে দেখে চেষ্টা কর। তো আমি আস্তে আস্তে চেষ্টা করি যে সংসার করার, কারণ আমি তো এখানে গেছি চলে আসার জন্য না, কারণ ওকে ভালোবাসা গেছি, ওর সাথে সংসার করার জন্যই গেছি। তো ওর মা একদিন ও কোথায় যেন গেছিল, আমাকে বলছে যে সারা ঘরের যত পর্দা, তারপরে জামা কাপড় যা যা ধোয়া লাগবে ওগুলো ধুয়ে দিতে। তো অনেকগুলা জামা কাপড়, প্রায় 3 বালতির মতো জামা কাপড় হয়েছে। তো ওগুলো আমি একা একাই ধুইতে গেছি, কারণ বাসা আমি একাই ছিলাম ওই দিন। তো ওদের একটা বুয়া ছিল, ওরে ওর মা আবার বলে গেছে যে ও ডাকলেও আসিস না, ও একা একা এগুলোই ধুবে। তো আমি একবার ধুইছিলাম, ওর মা তখন রেডি হইতেছে, আমার ধোয়া শেষ, মানে আমি যেটুক পারছি আমি ওইটুকুই ধুইছিলাম। তো উনি দেখে বলে যে এগুলো একদম ধোয়া হয় না, এগুলো আবার ধুইতে হবে। তো আমি ওইগুলো ওই সময় আবার ধুইছি। সকালবেলা কিছু খাই নাই, না খাই এই কাজ করতেছি। তখন তাদের বাসায় নাস্তা হয়েছিল, তো আমি নাস্তা না খাই আমি ভাবছিলাম কি তাড়াতাড়ি কাজ করে ফেললে একটু তাড়াতাড়ি ফ্রি পাবে, একটু রেস্ট নিতে পারবো, ওইটা চিন্তা করে আমি সকালে না খাইয়েই কাজ করতেছি। তো একবার ধুইছি, তো উনি বলে যে ধোয়া হয় নাই, তুমি আবার ধো। তো আবার কষ্ট করে ধুইলাম। ধোয়ার পরে ওরে আমি দুপুরের প্রায় ধুইতে ধুইতে আমার 2টা-3টা বাজে গেছিল। তো ও বাসায় ছিল, ওরে আমি বললাম যে এতগুলা জামা কাপড় আমি একবার ধুইছি, তারপরে উনি আমাকে বলে যে আবার ধোয়ার জন্য, তাও আমি ধুইছি।
দেওয়ার পর মানে তাও ওনার কাছে কোনো ইয়ে নাই, উনি বাসায় আসছে, আসার পর ওই দিন সন্ধ্যার সময় আসছে, আসে বলে কি করছো, বাসায় থেকে কোনো কাজ করো নাই, ঘর অগোছালো, এটা সেটা এগুলা বলছে। তারপর ওনার ছেলে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর উনি সন্ধ্যায় বলে যে আমার ছেলে ইনকাম করে না, কিছু করে না, কেন আমার ছেলের কাছে বিয়ে বসছস, আমার ছেলেটার জীবন শেষ করছস। মানে উনি ওনার ছেলের সামনে একরকম থাকতো, ছেলের পেছনে আরেক রকম থাকতো, আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতো। তো আমি এগুলা আসলে কারোর সাথে শেয়ার করতাম না, নিজে বাসায় বসে বসে কান্না করতাম। আর ও আসলে ওরে মাঝে মধ্যে কয়েকটা কথা বলতাম, বললেও বলতো না আমার মা এগুলা বলে না, মানে ওর কাছে কোনো দামই ছিল না কথাটা। তো ওর মানে আমাদের মধ্যে ঝামেলা যাতে হয় এজন্য ওর মা বলতো কি ও কোনো কাজ করে না, ও বসে থাকে, টেলিভিশন দেখে, ঘুমায়, অনেক অনেক মিথ্যা কথা বলতো। বলে ও ট্রাস্ট করে ফেলতো যে ওর মা বলে, ওর মা তো আর মিথ্যা কথা বলে না, মা তো কখনো মিথ্যা কথা বলবে না ছেলে মেয়েদের কাছে। এটা চিন্তা করে মানে ও আমাকে বুঝাইতো যে থাক, আম্মু তো তোরে পছন্দ করে না, এই জন্য হয়তো এগুলা বলে, থাক তুই মনে কষ্ট নিস না। ওর আব্বু ভালো ছিল, ওর আব্বু অনেক মাঝে মধ্যে ডাকতো, ডাইকা কথা বলতো একটু একটু। তো ওনারা বলছে আমাকে যে তোমার ফ্যামিলিকে বলো আমার তোমাদের এই সম্পর্কটা মেনে নিতে, একটা অনুষ্ঠান করতে। তো অনুষ্ঠান করার কথা বলছে। আর আমি আমার আব্বুকে বলি, আব্বু আম্মুকে ফোন করে বলি, ওনারা বলে যে না না, এটা কোনো অনুষ্ঠান করব না। আর আব্বু তো কোনো কথাই শুনে নাই, আব্বু বলে যে এদের সাথে বসে আমি যে ওদের মানে এই সম্পর্কটাকে একটা প্রাধান্য দেবো, এটা আমি পারবো না। আব্বু অনেক বাজে বাজে কথা বলতো। তো আমি আর আব্বুকে ফোন দিই নাই, আমি আম্মুকে বলতাম যে আব্বুর একটু বোঝান। তো আম্মু বলতো যে বোঝাইছি, তোর আব্বু তো আমার কথা বোঝে না, চেষ্টা করছি বোঝানোর জন্য। পরে আব্বু আমার কাছে এই ব্যাপারটা যখন আমি কোনো সায় পাইনি, তারপরও তারা আমাকে বলে যে তোমার ফ্যামিলিতে বলো এটা নিয়ে বসার জন্য, তোমার ফ্যামিলিতে শুধু বলো এটা নিয়ে বসার জন্য। তারপরে আমি তাদের বাড়িতে যাই, তারা আমাকে তো তেমন একটা মানে বউ হিসেবে তেমন একটা সম্মানও দেয় নাই, তাও আবার আমার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করতো। তো আমি একবার অসুস্থ হয়ে যাই, আমার প্রচুর জ্বর হয়। জ্বর হওয়ার পর তো জ্বর যখন হয় তখন আমি কোনো কাজ করতে পারতাম না। জ্বর যখন হয় তখন তাদের আবার ধান আসছিল, তো ধানে কাজ করতেছে তার ভাবি, তার বোন, সবাই মিলে। তা আমার আবার ধানের কাছে আর রোদে যাইলে একটু অ্যালার্জির প্রবলেমটা একটু বেড়ে যায়। তো আমি যখন ধান টান এগুলো ধরছিলাম তখন আমার প্রচুর অ্যালার্জি বেড়ে গেছে, তার মধ্যে জ্বর, তার মধ্যে রোদে গেছি, মানে শরীর পুরাই অসুস্থ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছি। তো ও আমাকে ওদের রুমে, ও আর আমি যে রুমে থাকি ওই রুমে শোয়াই রাখছিল। তো ওদিন আমি দুপুরে কিছু খাইও নাই, ও আমার জন্য সন্ধ্যায় বাসা থেকে বেরোয় গিয়ে বিরিয়ানি আনছিল, আইনাও আমাকে খাওয়াইছে। তো ওর মা রাতে বলতে পারবো না যে ও আমার জন্য বিরিয়ানি আনছে, ও আমাকে খাওয়াই দিছিল। সকালবেলা যখন ওর মা জানতে পারছে, ওর মা বলে যে ও বউ বিয়ে করছস, বউকে আয়না এটা খাওয়াস ওটা খাওয়াস, মাকে খাওয়াস নাই কখনো। ওর মা ওকে অনেক খারাপ খারাপ কথা বলছে। বলার পর ওর মার কোনো কথার কখনো প্রতিবাদ করতো না, ওর মা যাই বলতো চুপ করে শুনে থাকতো। কারণ ও ভাবতো কি ওর মা যা বলে তাই সঠিক। আর আমরা সবাই ভাবি যে মা বাবা যেটা বলে সেটাই সবই সঠিক। তো ওর মা ওকে কি জানি বুঝাইছে জানি না, বললো যে ওকে ওদের বাড়িতে বেড়াইতে দাও, দিলে তো ওর ফ্যামিলিকে বুঝাই আনবে যে তোমাদের সম্পর্কটা একটু আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান করে ওকে আমরা তুলে আনবো। ওই ওই কথা বলার পর না আমি আমাদের বাড়িতে যাই। যাওয়ার পর ওদের বাড়ি থেকে আমাকে কেউ আর ফোন দেয় না, ওকে আমি ফোন করি, ও আমার ফোন ধরে, ওর সাথে আমার কথা হয়। তো ওকে আমি বললাম যে তোমার বাসা থেকে তো কেউ আমার ফোন রিসিভ করে না। ও বলে যে কেউ করলে করবে, না করলে নাই, তোর আর ফোন দেওয়ার দরকার নেই। পরে আর আমি আর ফোন দিইনি। এর মধ্যে ও একদিন রাতে আমাকে কল দিছে, কল দিয়ে বলে যে তুই ফেসবুক অ্যাকাউন্ট খুলছিস? আমি বললাম যে হ্যাঁ, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। বলে যে ওইটাতে অনেক হাজার হাজার ছেলেদের সাথে অ্যাড না? পরে আমি বললাম যে কই, কারোর সাথে তো অ্যাড না, আমার কলেজ ফ্রেন্ড কয়েকজন আছে ওদের সাথে অ্যাড। এর মধ্যে আমি তাদের বাড়িতে থাকা অবস্থায় আমার তখন ইন্টার পরীক্ষা, ফার্স্ট ইয়ারের তখন আমার ফাইনাল পরীক্ষা ছিল। তো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, আমি ওদের বাড়ি থেকে পরীক্ষা দিতে দেয় নাই। ও বললো যে আচ্ছা সমস্যা নেই, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরে আমরা পরে আরো কয়েকদিন পর আমি তোমাকে ইয়েতে সেকেন্ড ইয়ারে ভর্তি করে দিব, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে না। এটা বলার পর আমি ওদের বাড়িতে আমি আমাদের বাড়িতে চলে আসার পর ওই তখন সেকেন্ড ইয়ারে ভর্তি হব। তো ভর্তি হওয়ার জন্য ওকে আমি ফোন করি যে আমি ভর্তি হবো, তো
ও বলে যে তুই ভর্তি হওয়ার দরকার নাই, তুই ফেসবুকে চালা, তোর হাজার হাজার বন্ধু বান্ধব আছে, ওদের সাথে কন্ট্যাক্ট কর। পর আমি বললাম যে তুমি আমার ফেসবুকে পাসওয়ার্ড নাও, পাসওয়ার্ড নিয়ে তুমি আমার আইডিতে ঢুকে দেখো আমার সাথে কার সাথে যোগাযোগ আছে বা কার সাথে সম্পর্ক আছে, এটা দেখো। ও নেয় নাই। ও একদিন আমার ফোন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড, আসলে ফ্রেন্ডদের মধ্যে মানে ক্লিয়ারলি চ্যাটিং হয়, ক্লিয়ারলি বলতে ও আমাকে একটা এসএমএস করে যে ও আমাকে জাস্ট আই লাভ ইউ বলে। আই লাভ ইউ বলার পর আমি তো কোনো রিপ্লাই দিই না, কারণ ফোন তো তার কাছে। তো তখন আমি কোনো এসএমএস না করলে আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে আমাকে এই টাইপের এসএমএস করতো। তো করার পর ও এই এসএমএসটা দেখার পর ও এটা স্ক্রিনশট মেরে রেখে দেয়, রেখে দিয়ে আমার ফোনটা আমাকে এনে আবার দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর বললে যে হাজার হাজার ছেলেদের সাথে সম্পর্ক, এটা নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমরা আবার নিজেরা এটা অ্যাডজাস্ট করে ফেলি। করার পর এর মধ্যে আমার ফ্যামিলিতে আবার শুরু হয় আমি কেন ওই বাড়ি থেকে চলে আসছি যাই না কেন। আব্বু আবার শুরু করছে আম্মুকে বকাবকি যে মেয়েটারে বিয়ে দিছস, আবার এখানে চলে আসছে, বিয়ে দিলে শ্বশুর বাড়িতে থাকে, আমার কান্দে কেন এসে ওঠে, এগুলো বলে বলে আম্মুকে বকে। তখন আর আমার ব্যাপারে আমার ফ্যামিলির কেউই জানে না। যখন আমার ফার্স্ট বিয়ে হয় তখন আমার ফ্যামিলির অনেক আত্মীয় স্বজন ছিল, মানে জানতো যে মেয়েটাকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, এই সেই বলতো আর কি, যে আমি ভালো থাকবো, সুখী থাকবো। যখন আমার অ্যাক্সিডেন্ট গুলা হয়ে যায় তখন আমার পাশে আমার কেউই ছিল না, তখন আমি একাই ছিলাম। তো আব্বু শুধু বারবার বলতো যে তুই তোর মেয়েকে বিয়ে দিছস, এই ছেলেটা এখন নিচ্ছে না কেন। তো আমি আমার ফুফুর বাড়িতে চলে যাই, ফুফুর বাড়িতে গিয়ে 1 মাস থাকি। থাকার পর ওখান থেকে বাড়ি আসি। বাড়ি আসার পর ও বলে যে আমরা একটু সিলেট গিয়ে ঘুরে আসবো। আমি আবার বললাম যে না, আমি কক্সবাজার যাব। ও বলে যে না, সিলেট যাব, আমার ফ্রেন্ডরা সবাই যাবে, চল আমরা সিলেট যাই। তো আম্মু আব্বু বলে কি, তোমার যদি ও সিলেট না নিয়ে কোথাও মেরে ফেলে তো আমরা তো তোমার লাশও খুঁজে পাবো না। এ কথা বলার পর আমি বলি যে না, ও আমাকে ভালোবাসে, ও আমাকে মারবে কেন। আম্মু বলে মারতেও তো পারে, এখনকার যুগে এই ধরনের সমস্যা হয়, এগুলো বলে আম্মু বুঝাইছে। তারপর শুধুমাত্র আমি আম্মুকে বললাম যে আমি ওর সাথে যাচ্ছি সিলেটে, আর আব্বু জানে কি আমি আমার ফুফুর বাড়িতে যাচ্ছি। শুধুমাত্র আমার আম্মুকে আমি বলে গেছি আমি ওর সাথে সিলেট যাচ্ছি। আমরা সিলেট যাই, ওখানে 7-8 দিন থাকি। থাকার পর এর মধ্যে ওর ফ্যামিলি জেনে যায় ও আবার আমাকে নিয়ে চলে গেছে ওখানে। ওর মা বলে যে আমার ছেলেকে আমি বলছি এই মেয়েটারে রাখতে না, তাও আমার ছেলে রাখতেছে। ওর মা অনেক ইয়ে করে। তারপরে ও আমাকে সিলেট থেকে আনার পর ও বলে যে চলো আমাদের বাড়িতে চলো, দেখি এবার গেলে আর আসার দরকার নেই। গেলাম, যাওয়ার পর তাদের বাড়িতে ভালোই, সবাই প্রথম প্রথম ভালো ব্যবহার করে। পরে আস্তে আস্তে তার মা শুরু হয় আবার সেই আগের মতো, আমার ছেলে কোনো ইনকাম করে না, তুমি কেন আমার ছেলের কাছে বিয়ে বসছো, আমার ছেলের লাইফ কেন শেষ করে দিছো, এগুলা বলে। তা আমি হয়তো আমার মতো মেয়ে দেখে হয়তো তার সাথে কখনো কোনোদিন প্রতিবাদ করি নাই। তো আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো ওনার সাথে প্রতিবাদ করতো। তো আমি কখনো ওনাকে এই কথা বলি নাই যে আমি নিজে থেকে তো আসি নাই, আপনার ছেলেই আমাকে আনছে, এ কথা বলিনি। আর উনি যে আমার সাথে এরকম রাফ বিহেভ করতো আর ও কখনোই প্রতিবাদ করতো না। তো ওকে আমি সবসময় বলতাম যে তোমার মাকে তুমি বোঝাও যে আমার সাথে এরকম না ব্যবহার করতে, আমি তো ওনার মেয়ের মতোই। উনি তাও কখনো ইয়ে করতো না। তার মধ্যে আমার কি লাগতো না লাগতো তার ফ্যামিলি তো দেখতো না, সে যা পারতো সে তো ইনকাম করতো না, যেটুক পারতো সেটুক আমাকে দিত। তো যখন আমি আমাদের বাড়িতে চলে আসি তখন আর সে আমার কোনো খোঁজ খবর রাখতো না, কোনো টাকা পয়সা দিত না। সে বলতো যে আমি তো আর ইনকাম করি না যে তোমাকে টাকা পয়সা দিব, তুমি তোমার ফ্যামিলির থেকে টাকা পয়সা নিয়ে চল। তা আমি বললাম আমার ফ্যামিলি যদি আমাকে দিতই তাহলে তো আমাকে আরো আগে থেকেই দিত, তাহলে তো আর আমি তোমার কাছে চাইতে হইতো না। আমার ফ্যামিলি এরকম, তুমি তো জানোই। বলে এরকম ফ্যামিলির কাছে যাও কেন, এরকম ফ্যামিলিকে চাও কেন তুমি। তো আমি বললাম যে মা বাবাকে তো আর কেউ ছেড়ে আসতে পারে না, সেজন্যই আমি আমার মা বাবার কাছে বারবার যাই। তো ও ও আসলে ওই সময় কি হয়েছে ও জানি না, ও আমাকে বলে যে তোমাদের বাড়িতে যাও, যাই তোমার ফ্যামিলিকে বলো যে এটার একটা সমাধান করার দরকার আছে। তো তার মধ্যে তার মা আবার আমাকে এরকম টর্চার করতো, এগুলো আমার সহ্য হইতো না, আমি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না, নিজে নিজেই একা থাকতাম। তার মধ্যে তার মা আবার কি করতো, ওই যে ওদের ইট ভাঙা কঙ্কর ছিল আর কি, তো ওইগুলা উনি বলতো কি এগুলা অল্প অল্প করে ছাদে গিয়ে রাইখে আসো। তো আমি ওই সময় বাসায় একা ছিলাম, একটা বুয়া ছিল,
ওই বুয়া কি করতো, আমাকে একটা ওড়ার মধ্যে করে এগুলা দিত, দিলে আমি ছাদে মানে রেখে আসতাম। মানে ওই রকম টর্চার করতো আর কি। উনি কাজ করাইতো প্রচুর, মানে উনি বলতো যে কাজের বুয়ার মতোই ওনার বাড়িতে থাকতে, তো সেম বুয়ার মতোই থাকতে হইতো। ওনাদের অনেক 5-6 রুমের একটা ফ্ল্যাট ছিল, ওইটা মুছতে হইতো। বুঝতাম, ভাবতাম হয়তো বা বিয়ে শাদীর পর কাজ কাম হয়তো আমি পারি না দেখে আমার জন্য কষ্ট লাগতেছে, আমার আম্মুরা করে না, ওইটা চিন্তা করে করতাম। কখনো না করতাম না যে আমি করতে পারবো না। তারপরও তাদের কাছে আমি কখনোই মানে মনটা পাই নাই। এর মধ্যে আমি আমাদের বাড়িতে আসার পর ওর ফ্যামিলি থেকে বলে যে ও আর আমাকে রাখবে না। ওর মামা একজন ফোন করে বলে যে আমাদের সম্পর্ক রাখার সম্ভব না, ও আর রাখবে না। ওকে আমি বললাম যে তুমি কি তোমার ফ্যামিলিতে বলে দিস আমাকে রাখবে না? ও বলে যে হ্যাঁ, তোর মতো একটা খারাপ ক্যারেক্টারের মেয়েকে আমি কেন রাখবো? তুই হাজার হাজার ছেলেদের সাথে অ্যাফেয়ার করিস, এই করিস সেই করিস। তো পরে আমি বললাম যে তুমি কখনো দেখছো আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করছি? বলে যে করছস না না করছস, মানুষের তো বলে আমারে যে তুই এই ছেলের সাথে সম্পর্ক, ওই ছেলের সাথে সম্পর্ক, এগুলা বলে। তো বলার পর আমি, কারণ আমি ওকে বুঝাইতে পারতাম না যে আমি আসলে মূলত কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি। এই কথাটা তাকে আমি বুঝাই দিতে পারতাম না, সে বুঝতো না। তো এর মধ্যে ও ডিসিশন নেয় যে ও আমাকে রাখবে না। তো ও যখন আমাকে প্রথম ফোন করে বলে যে আমি তোমাকে রাখবো না, তো আমি ওই দিন অনেক মানে অনেক খারাপ লাগছে যে যাকে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমি এত কিছু করলাম, মা বাবার অনেক অবহেলা ভোগ করতে হয়েছে, তাও আমি তাকে ছাড়ি নাই, সে আমাকে এখন ছেড়ে দিতে চাচ্ছে। তো তার ছেড়ে দেওয়ার ডিসিশনটা সে নিয়েই নিছে। আমি ভাবছি হয়তো বা ও মুখে বলছে, ও সত্যি সত্যি করবে না হয়তো। ও আমাকে একদিন ফোন করে বলে চলো আমাদের লক্ষ্মীপুরে এক জায়গায় যাই। তো আমি ভাবছি হয়তো ঘুরতে টুরতে যাবে, এই জন্য আমি বাসা থেকে বের হয়ে আম্মুকে বললাম যে ও হয়তো আমাকে ঘুরতে নিয়ে যাবে, এই জন্য আমাকে ফোন দিছে যাওয়ার জন্য। আমি বলে যে যাও। পরে গেছি, যাওয়ার পর আমি জানতাম না যে আমি একজন অ্যাডভোকেটের কাছে যাচ্ছি, তখন আমার ডিভোর্সের জন্য গেলাম। যাওয়ার পর ওখানে বসছি, বসার পর ওই অ্যাডভোকেট আসে, কাগজপত্র আগে থেকে সব রেডি করা ছিল। তো উনি আইসা যখন বললো যে এখানে সাইন করো, তো আমি বললাম যে এটা কি কি সাইন করবো? ও বলে যে আসলে সবাই জানবে তোমার আর আমার সম্পর্ক ডিভোর্স হয়ে গেছে, দেন আমাদের তো ডিভোর্স হয় নাই, আমাদের মধ্যে সম্পর্ক থাকবে, এটা কাউকে বলিও না, শুধু তুমি আর আমি জানি। আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে আমি মানে ও যা বলতো তাই ভাবতাম যে এটাই সত্য। তো ও যখন ওই ডিভোর্স পেপার গুলো রেডি করে, তো আমি ওনার ওখানে সিগনেচার করার পর আমি কিন্তু চাইছিলাম ওই পেপার গুলা পড়তে, ও আমাকে পড়তে দেয় না। ও বলে যে আচ্ছা বাসায় যাই পড়ো। ও পেপার গুলা নিয়ে আমরা সিএনজিতে উঠি, সিএনজিতে ওঠার পর ও যে সিএনজিতে উঠি, ওই সিএনজিতে ওইটা আমি অনেক মানে অনেকক্ষণ চুপ করে বসে থাকি আমি চিন্তা করলাম যে আমি কি সঠিক করছি না ভুল করছি, আমি নিজেও জানি না। কারণ আমি তাকে এতটাই ভালোবাসছি যে আমি কখনো মানে এটা ওর কাছ থেকে একসেপ্ট করি নাই যে ও আমাকে এভাবে কষ্ট দেবে। তার মধ্যে ও ও আমাকে ওই সিএনজিতে বসে বলে কি যে আমি তো তোমাকে এখনো ভালোবাসি, জাস্ট শুধু সবাই জানবে তোমার আর আমার সম্পর্কটা নাই, জাস্ট আমরা জানবো শুধু সম্পর্কটা আছে। এ কথা বলার পর আমি ভাবলাম যে হয়তো সত্যি মানে ওর ফ্যামিলি থেকে বাঁচার জন্য ও আমাকে চাচ্ছে যে এই সম্পর্কটা রাখবে, শুধু ডিভোর্সটা আর কি ওর ফ্যামিলিতে শো করবে, ওই ওই রকম ডিভোর্স হয়েছে। আমি বাড়িতে চলে আসি, আসার পর ওই একদিন যায় আমি জানি না, তারপর 2 দিন পর এর মধ্যে ও আমাকে একদিন বাজারে নিয়ে গিয়ে আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে, কারণ আমার ওই কাবিনের টাকার জন্য আর কি একটা অ্যাকাউন্ট করে। তো আমি বুঝতে পারি না যে অ্যাকাউন্টটা কেন করছে। তো 2 দিন পর আমার ফোনে যখন আমার অ্যাকাউন্টে টাকা এসে জমা হয়, তখন আমি দেখলাম যে আমার মানে ফোনে একটা এসএমএস আসছে। তো দেখার পর আমি তখন শিওর হই যে তার সাথে আর আমার সম্পর্ক নাই। তো তখন আমি সাথে সাথে ওকে ফোন করে বলি যে আমার ফোনে না কিছু টাকা আসছে, এগুলো কেন আসছে? ও বলে যে কেন আসছে মানে কি, তোর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে সেজন্যই আসছে। তো আমি বললাম যে আমি তো তোমাকে ছাড়তে চাই নাই। তো বলে যে ছাড়তে চাস না, এই জন্যই তো আমি এই পথ অবলম্বন করে তোকে ছাড়াইছি। এই কথা বলার পর আমি বলি তো আমি আমি কি দোষ করছি? আমি তো তোমার মন থেকে চাইছি, আমি তো তোমার সাথে 2 নাম্বারে কিছু করি নাই।
আমি তো তোমার ঠকাইও নাই। মানে ও আমাকে তাও অনেক আশ্বাস দেয়, বলে কি যে না আমাদের সম্পর্ক আছে, তুমি ভুল বুঝতেছো, এটা শুধু তুমি আর আমি জানি, আর কেউ জানবে না। তাহলে আমাকে আশা দেয় যে তার আর আমার সম্পর্কটা আছে। এর মধ্যে আমি আমার বাড়িতে তো আমাকে তখন কেউই সহ্য করতে পারে না। আব্বু আম্মু বলে যে তুমি ভালোবাসা গিয়েছো, এখন তোমাকে কেন ওই ছেলেটা ছুঁড়ে ফেলে ফেলে দিছে, এরকম কথাবার্তা 24 ঘন্টা শুনতে হইতো। তো তখন মানে আমার কাছে সব অন্ধকার মনে হইতো, যে আমি কেন বেঁচে আছি, মানে আমি আমি কেন আরো আগে মরে যাই নাই, আমার এরকম মনে হইতো। তো ওকে আমি আবার ফোন করে বললাম যে আমি সুইসাইড করব, তুমি তো আমাকে বাঁচতে দিবা না। ও বলে যে সুইসাইড করা যাই করো, আমার এগুলি জানার দরকার নাই, তুই মরগা। পর আমি বললাম যে আমি তো তোমারে চাই। ও বলে যে তুই আমারে চাস মানে কি, যে এই থুতু মুখ থেকে ফেলে দিছি ওই থুতু আবার মুখে নিব, তুই আমাকে কেমন ভাবস, এরকম কিছু কথাবার্তা বলছে। তো আমি ডিসিশন নিয়েই নি যে আমি আর বাঁচবো না। তো তখন একদিন রাতে আমি আমার রুম টুম সব লক লক করে ফেলি, লক করে অনেকগুলা ঘুমের ট্যাবলেট ছিল, এগুলা খাই। খাওয়ার পর ওই দিন আমাকে হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পর সুস্থ হই। ও জাস্ট আমাকে হসপিটালও দেখতে যায় নাই, আর ও একটু ফোন করে খবরও নেয় নাই যে আমি কেমন আছি। কারণ আমি যদি তাকে ভালো না বাসতাম তাহলে আমি তার জন্য মানে আমার ফ্যামিলি থেকে এত কষ্ট মানে ভোগ করতাম না, তার ফ্যামিলিতে যাই এত কষ্ট ভোগ করে আসতাম না। ওরে আমি এগুলা বুঝাইতে পারতাম না। আমি তখন আসলে অতটা মানে কাউকে কোনো কথা বুঝে বলতে পারতাম না, তাও চেষ্টা করতাম তাকে বুঝাই বলতে, ও বুঝতো না। তো ওরে আমি তাও ফোন করতাম, রেগুলারই ফোন করতাম, বলতাম যে আমি তো তোমারে চাই, তুমি আমার সাথে কেন এরকম করছো। আমাকে উল্টা পাল্টা অনেকগুলা কথা বলতো যে তোর মতো মেয়ের সাথে আমি সম্পর্ক এমনিতেই জাস্ট ফোনে কথা বলতাম, ওই রকম সম্পর্ক ছিল, কেন আমার জীবনে আসছস, আমার জীবনটা শেষ করে দিছস। আমাকে অনেকগুলা কথা শুনাইতো। তো আমি কি করবার, আর কারণ আমার তো কিছু করার নাই, কারণ আমি এখন মানে ফ্যামিলির কাছেও ভালো থাকতে পারতেছি না, তারে তো পাইতেছি না। তখন এর মাঝামাঝিতে আমি একটা জব নেই, কারণ আমি বাসায় তো আর একা একা থাকতে পারবো না। তো আমাদের বাড়ির পাশে একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, ওখানে আমি একটা জব নিই। জব নেওয়ার পর আমি ভাবলাম কি হয়তো ওখানে জব নিলে ওকে আমি রেগুলার দেখতে পারবো, আমার হয়তো মন ভালো থাকবে। এটা মিন করে আমি ওখানে জবটা নেই, রেগুলার যাই, ওকে রাস্তায় দেখি, ও আমাকে দেখে। তো ওকে আমি বললাম যে আমি একটা জব নিছি। ও বলে যে তোর তো বাঁচতে হবে, তুই তো জব নিবি আর কত কিছু করবি, এরকম কথা বলতো। মানে ও আমার সাথে কখনো সুন্দর করে কথা বলতো না, আমি ওকে ফোন দিতাম, ও আমাকে কখনো ফোন দিত না। পরে ওখানে জব নেওয়া অবস্থায় তার মধ্যে আবার বাসায় তো আমার সাথে তেমন একটা কেউ কথা বলে না, আব্বু আম্মু অনেক খারাপ ব্যবহার করে। তার মধ্যে আত্মীয় স্বজন যারা আছে তারাও অনেক খারাপ ব্যবহার করে, বলে যে একটা একটা অ্যাক্সিডেন্ট হইলে হয়তো 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই মেয়েকে এখনো কেন ঘরে ধরে রাখছে, এরকম কথাবার্তা বলতো। গ্রামের মানুষ অনেক কথা বলতো। আম্মু আব্বু মানে কোথাও গেলে সবাই মুখের উপর অনেক অনেক কথা বলতো। তো এগুলা আমার ভালো লাগতো না। তো এই জন্য আমি ওই জবটা নেই। আমি চাইছি যে ওখানেই থাকি সারা, মানে মন চাইতো যে 24টা ঘন্টা ওই ডায়াগনস্টিক সেন্টারেই থাকে, কিন্তু তা তো সম্ভব না, কারণ আমার সকাল 8টা 9টা থেকে ডিউটি, সন্ধ্যা 6টা পর্যন্ত। ওই টাইমটাতেই থাকতে হইতো। তো ওখানে থাকতাম, সন্ধ্যায় চলে আসতাম। তার মধ্যে একদিন ও আমাকে ফোন করে বলে যে খারাপ তো হইছস, আরো খারাপ হয়ে গেছস। আমি বললাম যে আমি জব করি, জব করা কি খারাপ? ও বলে যে হ্যাঁ খারাপ তো, কারণ তুই যদি ভালো মেয়ে হইতিস তাহলে তুই জব করতি না। তো আমি বললাম যে আমি তো চলতে হবে, আমি তো জব তো আমাকে করতেই হবে। কিন্তু আমি তো আর ইন্টার পরীক্ষাটা আমার দেওয়া হয়নি। তা আমার ফ্যামিলি থেকে ওরকম সাপোর্টও ছিল না যে আমি ইন্টার পরীক্ষা দেই, কারণ ফ্যামিলি তো তখন আমাকে সহ্যই করতে পারতো না। তো আব্বু ওই সময় আমি ওই ডায়াগনস্টিক সেন্টারে থাকা অবস্থায় কয়েক মাস পরে, ডিভোর্সের কয়েক মাস পর আমি এখানে 3-4 মাসে জব করি। করার পরে একটা মহিলা আসে এখানে ডাক্তার দেখাইতে। তো উনি ওনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছে, ওনার ছেলেকে বিয়ে করাবে। তো উনি আমাকে ওইখানে ফার্স্ট দেখে, দেন ওনাদের সাথে আমাদের আগের পরিচয় ছিল। আমার আব্বু ওনার হাজবেন্ডকে ভাই ডাকতো, ওইভাবে ওনাদের আগের পরিচয় ছিল। তো ওনারা একদিন আমাদের বাড়িতে আসে, উনি আসে, ওনার ছেলের বউ আসে, মেয়ে আসে।
ওনারা আমাকে দেখে, ওনাদের ভালো লাগে, ওনারা ওনাদের ছেলেকে বিয়ে করাবে। তো আমার আব্বুকে বললো, আব্বু বলে যে না, বিয়ে বিয়ে করানোর দরকার নাই, আমার মেয়ের এমনিতে অনেক সমস্যা হয়েছে, আর আপনাদের ফ্যামিলিতে যাই খালি আরো সমস্যা বাড়ানোর দরকার নেই, এমনি লাইফে অনেক কিছু ফেস করে আসছে। এর মধ্যে তো আমি ওই ছেলেটাকে দেখতাম মাঝে মধ্যে ওই ডায়াগনস্টিক সেন্টারে আসতে, ওর সাথে আমার তেমন একটা কথা হইতো না, এমনি দেখতাম। তো উনি একদিন আমার মোবাইল নাম্বার নেয় ওখান থেকে। মোবাইল নাম্বার নেওয়ার পর উনি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এই ছেলেটার সাথে তোমার সম্পর্ক ছিল, আমারও না একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আস্তে আস্তে উনি আমার সাথে কথা বলতে চাচ্ছে, মানে ওনার লাইফে সব কথা শেয়ার করছে, আমি আমার লাইফে সব কথা শেয়ার করছি। এর মধ্যে উনি আমাকে ডিরেক্টলি বলে দেয় যে উনি আমাকে বিয়ে করবে। তো আমি বললাম যে ওই দিন শুনলাম আপনার ফ্যামিলি থেকেও আসছে, আমাকে বিয়ে করার কথা বললো। তো আমি তো ওনাকে আমি তো যাকে ভালোবাসি তার সম্পর্কে তো সবই জানেন, ও তো আমাকে এখনো নিবে বলতেছে। বললো যে কি রকম নিবে বলতেছে। তো পরে আমি বললাম, ও আমাকে বলছে যে আমাদের ছাড়াছাড়িটা সবাই জানবে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু আমরা জানবো যে ছাড়াছাড়ি হয় নাই, মানে ওই রকম সম্পর্ক এখনো আছে। ও বলে যে তুমি এখনো ওই আশা করে পড়ে আছো, ওই ছেলে তোমাকে কখনোই নেবে না, ওর সম্পর্কে তুমি জানো না। উনি মানে ওর বিরুদ্ধে আমাকে অনেক কিছু বোঝানোর পর আমার ডিভোর্সের কিন্তু তখন প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখন 1 বছর হয় নাই, 7-8 মাস হয়ে গেছে। হওয়ার পরে উনি বলে যে আমি তোমাকে বিয়ে করবো, এখন তুমি রাজি আছো কিনা সেটা বল। আমি বললাম যে আমি এখানে রাজি থাকা না থাকার ব্যাপার না, আমার ফ্যামিলি যদি রাজি থাকে সেটাই, কারণ আমি আমার ফ্যামিলির অজান্তে ফ্যামিলির না জানে যা করছি তা সবকিছুই মানে আমি ফেস করতে হয়েছে, এজন্য আমি আর নিজে থেকে কোনো ডিসিশন নিতে চাই না। তা আব্বু প্রথমে রাজি ছিল না, পরে আব্বু আম্মুকে বলে যে হ্যাঁ এখানে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ে ভালো থাকবে, এদের ফ্যামিলিও ভালো। তো বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তো ওই দিন একটা কোর্টে যাই, কোর্টে গিয়ে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি ওদের বাড়িতে যাই, ও ও ও আমাকে নিয়ে ওদের বাড়িতে যায়। তো ওদের ফ্যামিলিটা এমন ছিল যে ওদের ফ্যামিলিতে আমি অ্যাডজাস্ট করে চলার মতো ছিল না। ও মানে ফ্যামিলিটা একদম পুরাই অনেক দরিদ্র ছিল। তো তাও আমি ওখানে যাই। আমার আব্বু ভাবছে হয়তোবা দুর্বল ফ্যামিলির ছেলে, হয়তোবা মন মানসিকতা ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে, এটা চিন্তা করে আব্বু আম্মু ওখানে বিয়েটা দেয়। তারপরে ওখানে তেমন কোনো অনুষ্ঠান হয় না, জাস্ট ছোটখাটো আমি ওদের বাড়িতে যাই, ও ওদের ফ্যামিলি থেকে আমাকে ছোটখাটো ভাবে অনুষ্ঠান করে বরণ করে নেয়। তারপর আমি ওদের বাড়িতে থাকার আমার বিয়ের 1-1.5 মাস পর আমি একটা বেবি কনসিভ করার পর আমার হাজবেন্ডকে আমি বলি যে আমাদের তো একটা বেবি কনসিভ হয়েছে। তার মধ্যে কিন্তু আমি আর্যর সাথে কোনো কন্ট্যাক্ট নাই আমার আমার মানে ও যখন এই কথাগুলা বলতো আর আমি যখন মানে বিয়ের দিনক্ষণ ঠিক হচ্ছে, তখনও আমি তাকে ফোন করি, বললাম যে আমার ফ্যামিলি থেকে তো এরকম ডিসিশন নিয়েছে। ও বলে তো যখন ফ্যামিলি ডিসিশন নিয়েছে বিয়ে করে ফেলো, ভালো থাকবা, সুখে থাকবা, আমার আশা করে কোনো লাভ নেই, আমি কখনোই তোমাকে নিব না। এগুলা বলার পর আমি আর তার আশা করিনি। আমি ভাবলাম যে ও হয়তো সত্যি যা করছে সত্যি করছে। তো ওকে আমি আর ফোন দিয়ে বিরক্ত করিনি। আমি ওর সাথে বিয়ে হয়, আমার বেবি কনসিভ হয়। তো তখন বেবি যখন কনসিভ হয় তখন সবাই যখন জানতে পারে, তো আমি ওই দিন আমার হাজবেন্ড ছিল না, আমি ডাক্তার দেখাই বাসায় আসি। আসার পর ওকে ফোন করে বললাম, এই সুখবরটার কথা বললাম। বলার সাথে সাথে ও আমাকে বলে আমার বেবি, আমি বিয়ে করছি যে মাত্র 2 মাস, এটা আমার বেবি না, এটা কোনো মতে আমার বেবি হতে পারে না। তো যখন ও এই কথাটা বলে আমি কিন্তু কথাটা কারোর সাথে শেয়ার করি নাই। ও বলে যে এই বাচ্চাটা নিশ্চয়ই আর্যর, হয়তোবা কারণ আর্যর সাথে তো ওর অনেক দিনের সম্পর্ক ছিল, হয়তোবা ওদের ডিভোর্সের পরে ওদের সম্পর্ক ছিল, এজন্য ওই বাচ্চাটা ও এটা বলতো। ওর ফ্যামিলি তো সবাইকে বলে দিছে এই বাচ্চাটা আমার না, কিন্তু কার সেটা বলে না, বলে যে এই বাচ্চাটা আমার না। তো ওর ভাবিরা বলে উল্টাপাল্টা কথা বলার দরকার নাই, আল্লাহ যখন দিছে বাচ্চাটা রাখার দরকার, বাচ্চাটা থাকবে। ও আমাকে অনেক সোর্স করে যে আমি যাতে অ্যাবর্শন করাই ফেলি। তো আমি অ্যাবর্শন করানো আমার পক্ষে পসিবল না, কারণ আমি যখন আর্যর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমি ভাবতাম যে আমি কি নিয়ে বাজবো। আমি আমার বেবি বেবি তখন 5-6 মাসের। আমি ওকে নিয়ে আমাদের বাড়িতে ব্যাক করি। ব্যাক করার পর আস্তে আস্তে
চেষ্টা করি যে এই ব্যাপারটা ভোলার জন্য, যে ও বলছে এই কথা। তো কারণ তখন এই ব্যাপারটা আসলে ভোলার মতো না, কারণ ও এমন একটা কথা বলছে। তো আমি যে হসপিটালে ডাক্তার দেখাইতে যাইতাম, ও আমাকে কোনো মানে টাকা পয়সা দিত না। আমি আমার ফ্যামিলি থেকে, আম্মু আব্বু থেকে বকা শূন্য হলেও মানে টাকা পয়সা নিয়ে ওকে ডাক্তার, মানে আমি ডাক্তার দেখাতাম। তো আমার শরীরের কন্ডিশন এমন ছিল যে আমি মানে নর্মাল ডেলিভারি যে হবে তার ওয়ে ছিল না, কারণ আমার শরীরের কন্ডিশন পুরো খারাপ ছিল। আর বেবিটাও নর্মাল ডেলিভারি হবে না, কারণ ওর পজিশন ঠিক ছিল না। তো তখন 7-8 মাসে সবাই জেনে গেছে যে ও সিজারে হবে। তা আগে থেকে আম্মু আব্বু টাকা পয়সা ম্যানেজ করে রাখছে। তখন আব্বুর মনে তো ওইরকম কোনো রাগ ছিল না, কারণ এই বাবুটা কনসিভ হওয়ার পরের থেকে আমার আব্বু অনেক বদলে গেছে। আম্মুর সাথে তেমন একটা কোনো খারাপ ব্যবহার করতো না। আগে যেরকম কথায় কথা আম্মুর উপর রাগ করতো বা আম্মুরে টর্চার করতো, এরকম কোনো টর্চার করতো না। কারণ আব্বু চাইতো যে এই বাবুটার পরে আমিও ভালো হয়ে যাই, আর নতুন করে ভালোভাবে বাঁচতে শিখি, এটা চিন্তা করছে আব্বু। তো আব্বু যখন আমার সিজার হয় তখন হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পর ওর ফোন দিই, আমি বললাম যে আমি হসপিটালে যাচ্ছি। ও বলে যে তুই হসপিটাল যা, আর যা তুই মর গা, আমার জানার দরকার নাই, তুই ফোন রাখ। তো আমি ফোন রাখি দিই। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে যখন সিজার রুমে নিয়ে যায়, তখন আমার আম্মু কিছু ফর্ম ফিল আপে সাইন করে। তো ও আধা ঘন্টা 1 ঘন্টা পর আসে, আমি ওটি রুমে চলে যাই। যাওয়ার পর আয়সা বলে যে আমার ওয়াইফকে যে সিজারের রুমে নিছে এটার মানে সই কে করছে। আম্মু বলে যে আমার মেয়েরে কেটে ফেলক না মেরে ফেলক এটা আমার জানার দরকার, এজন্য আমি সিগনেচার করে আমি আমার মেয়েকে সিজারের রুমে পাঠাইছি। তুমি কে? তুমি তো বলছে এই বাচ্চা তোমার না, তাহলে তুমি এখানে কেন আসছো? ও বলে যে আমার বাচ্চা না, ঠিক আছে, বউ তো আমার, আমি আমার বউকে কি করবেন না করবেন সেটা তো আমার দরকার জানা। তা আম্মু ওর সাথে তেমন একটা কথা বাড়ায় নাই, কারণ আম্মুরও মন মানসিকতা ভালো ছিল না। তার মধ্যে আম্মু হসপিটালে ছিল একা, আর আমার একটা চাচি ছিল। তো তখন আমি ওটি রুমে থাকা অবস্থায় বাবু বের করে দিছে, আমাকে ওটি রুমে নিয়ে গেছে। আমি ওটি রুমে ছিলাম। বাচ্চা যখন আম্মুর চাচি কোলে করে আইনা আম্মুর কোলে দিছিল, তো বলে যে এটা কার বাবু? চাচি বলে যে তোমার জানার দরকার আছে এটা কার। ও বলে যে আমি আমি একটু দেখি। বলে যে না না, তোমার আম্মু বলে যে না, তোমার দেখার দরকার নেই, এটা তো তোমার বাচ্চা না, তুমি তো বলছোই এটা তোমার না, তাহলে তুমি এখন এখানে দেখতে আসছো কেন? কয় দেখতে তো দেখি আমার মতোই, তাহলে তো এটা আমারই বাচ্চা। পরে যখন ও এই কথা বলছে যে দেখতে তোমার মতো হইলে তোমার বাচ্চা, এটা তো হয় না, চাচি আবার ওর সাথে অনেক মানে তর্ক করছিল। বলার পর তাও চাচি ওর কোলে দেয় নাই, ওকে জাস্ট একবার মুখ দেখাইছে, দেখাই চাচি আম্মুর কোলে দিয়ে দিছে। ও আবার ওটি রুমে যাই অনেকক্ষণ আমার পাশে দাঁড়ায় কান্না করছে, বাট কেন কান্না করছে এটা আমি জানি না। আমি কিন্তু মানে তাকাইছিলাম, তাকাই দেখি যে ও আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। তো ওর কান্না করা দেখে আমি আর মানে কিছু বলতে চাইছিলাম, বাট আমার শক্তি ছিল না বলার, বলতে পারিনি। তো ও চলে আসছে ওখান থেকে। আসার পর ও 2-1 দিন পর আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর ও আমার বাচ্চাকে দেখতে আসে, ওর একটা ফ্রেন্ড নিয়ে। আসার পর আমি বললাম যে বাচ্চা তো তোমার না, এখন কেমনে দেখতে আসছো? কথা বলার পরও বলে দেখতে আসছে আসলে বাচ্চাটা দেখি চেহারা চেহারা আমার মতো, আমার ফ্যামিলির লোকজনের মতো হয়েছে, তার মানে মনেই হয় বাচ্চাটা আমার। এইভাবে ও বাচ্চাটা জাজ করে যে বাচ্চার চেহারা তার মতো, সেটাই তার বাচ্চা। তো তার একটা ফ্রেন্ড ছিল পাশে, ফ্রেন্ডটা বলে যে এটা কোনো কথা? তুই আসলে কি বলস? তোর মানে কথাবার্তা এরকম কেন? ও আসলে একটা অ্যাবনর্মাল টাইপের ছিল আর কি, ওর মানে মাথায় কোনো কথা ক্যাচ করতো না, যে কি বলতেছি কেন বলতেছি এই জিনিসটা ওর মাথায় কাজ করতো না। তো যখন বললো যে এই বাচ্চাটা ওর না, তখন ও মানে কোনো কিছু চিন্তা করে বলে নাই, ওর জাস্ট মাথায় আসতো মনে হয়, ওই জন্যই বলছে। পরে ও আমাকে বলে বাড়িতে কবে যাবা? ওই দিন ও 2টা জামা আনছে আমার মেয়ের জন্য, আয়না, জাস্ট ওই জামা 2টা আমার মেয়েকে পরাইতে বলছে। আমি পরাই নাই, আমি জাস্ট পাশে রাখছি। রাখার পর আমি 8 দিন হসপিটাল থাকি। আসার যেদিন আসবো ওই দিন ও আমাকে 5,000 টাকা দেয়। অথচ ও যখন আমি মেয়েটাকে পেটে করে যখন ডক্টর দেখাইছি, তখন ও আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই ডক্টর দেখানোর সময়। তো যেদিন আমি হসপিটাল থেকে আসি ওই দিন ও আমাকে শুধু 5,000 টাকা দেয়। আমার হসপিটালের বিল হয় 45,000 টাকা। তো তখন আমি ওই বিল পে করে আসতেছি, ও যে 5,000 টাকা দিছে ওইটা আমি রেখে দেই, আমার আম্মু আব্বুকে বলি না যে ও আমাকে 5,000 টাকা দিয়ে গেছে। তো আমি গাড়িতে যখন উঠি তখন আম্মুকে বললাম যে আম্মু এই 5,000 টাকা মিশকাতের আব্বু দিয়ে গেছে,
ওর তখন আমি নাম রাখি নাই, জাস্ট বললাম যে ওর নাম ধরে বললাম যে বাবু, ও আমাকে টাকা দিয়ে গেছে, ওর নাম ছিল বাবু। তো টাকা দিয়ে গেছে বলার পর আম্মু বলে যে তুমি টাকা রাখছো কেন, এই 5,000 টাকা দিয়ে কি হবে, তোমার হসপিটালের বিল হয়েছে 45,000 টাকা, এই 5,000 টাকা কি করবো আমি। আর আমি বললাম যে দিছে আম্মু, রাখেন, পরে হয়তো বা ম্যানেজ করে দেবে। আমি আম্মুকে বোঝাই, আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, দেখি তোর আব্বু কি কি বলে। এই 5,000 টাকা বলবো যে মিষ্টি টিষ্টি কেনার জন্য দিছে। পরে আব্বুকে 5,000 টাকা আম্মু দেয়, দিয়ে বলে যে বাবু এই 5,000 টাকা দিছে, মেয়ে ওর মেয়ের জন্য মিষ্টি কিনে আনো, এলাকাতে সবাইকে দিতে হবে। মিষ্টি নিয়ে আসে, আসার পর সবাইকে দেয়। ও ওই দিন আর আসে না। এর দুই দুই তিন দিন পর ও আমাদের বাড়িতে আসে। আসার পর ও মেয়েটাকে কোলে নিতে চায়, তো আমি কোলে দেই না। ও আমাকে বলে কেন কোলে দিস না আমার। তো বললাম এটা তো তোমার মেয়ে না, তোমাকে কেন কোলে দেবো। দেখতে তো আমার মতো। আমি বললাম যে এটা কোনো কথা, যে দেখতে তোমার মতো হইলেই তোমার মেয়ে হবে। ও তো দেখতে আমার মতো, ও আমার মেয়ে। আর আমি ওরে তোমার পরিচয় দিয়ে মানে বাঁচাইতে চাই না। এগুলা নিয়ে ওর সাথে আমার একটু তর্ক হয়। তর্ক হওয়ার পর ও বললো যে আমার মেয়েকে আমি, ও যখন আমরা হসপিটাল থেকে আসি ও কিন্তু একবারও বলে নাই যে ও বাবুটাকে নিয়ে ও ওদের বাড়িতে যাবে। তো আমি জাস্ট ওই মেয়েটাকে নিয়ে আমি আমাদের বাড়িতে চলে আসি। আসার পর ওরে আমি বললাম যে তোমার উচিত ছিল না যে তুমি তোমার মেয়েকে তোমার বাড়িতে নেওয়ার। ও বলে যে আমাদের এই পরিবেশে তোর মেয়েকে নিলে তোর মেয়ে অসুস্থ হয়ে যাবে, এই জন্য তোকে আর তোর মেয়েকে নেই। হুম, আচ্ছা ভালো, ও যেটা বলছে সেটাও ঠিক। পরে ও আমাকে বলে যে মেয়েটা তো যখন তোদের বাড়িতে আসে তখন একটা অনুষ্ঠান করি, মেয়ের ছোটখাটো করে অনুষ্ঠান করি, নাম রাখি। তো আমি বললাম যে তোমার করার দরকার নাই, আব্বু করতেছে, তুমি পারলে কোনো তোমার ফ্যামিলির লোকজনকে আসতে বইলো, আর তুমি পারলে কিছু দিও মেয়েকে। তো যেদিন অনুষ্ঠান ওই দিন আমার আব্বু কিন্তু তখন ওদের বাড়িতে যাইতো না, আমি বেবি কনসেপ্ট করার পরও যাইতো না ওই বাড়িতে। তো আব্বু ওই অনুষ্ঠান যখন করবে বলছে তখন আব্বু ওই বাড়িতে যায় ওর ফ্যামিলিকে বলে, ইনভাইট করে আসে যে আমাদের বাড়িতে প্রোগ্রাম ওই দিন আসার জন্য। তো ওর মা বলে আচ্ছা দেখি আসবো না না আসবো, তার কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, এভাবে বলবো। আসলে উনি অনেক ভালো ছিল, মানে অনেক সহজ সরল ছিল, তো যে যা বলতো তাই মেনে নিত। উনি বললো যে আচ্ছা আমার ছেলে যদি যাইতে বলে তাহলে আমি যাব, এইরকম আব্বুকে আশ্বাস দিছে। তারপর আব্বু চলে আসা, প্রোগ্রামের সবকিছু রেডি করে। তো আমার আবার ফু ছিল 6 জন, সবাই আসে, আমাদের ফ্যামিলি আবার অনেক বড়, তো সবাই আসে অনুষ্ঠানে। আসার পর ওই ফ্যামিলি থেকে কেউই আসে না, সবাই শুধু বলে যে তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ কেন আসে নাই। আমি তো বলতে পারতেছি না যে ওরা কেন আসে নাই, সেটা আমি নিজেও জানি না। তো ওরা আমি ফোন দিয়ে বললাম যে তুমি কি আসবে না। ও বলে যে আমার আজকে একটা কাজ আছে, আমি এয়ারপোর্ট চলে আসছি। ও প্রাইভেট কার চালাইতো, তো ওর গাড়ি নিয়ে এয়ারপোর্ট চলে আসছে। ও বললো যে আমি এয়ারপোর্ট চলে আসছি, আমি রাতে আসবো, আমার আমার জন্য খাবার রাখো। এ কথা বলছিলাম, আমিও খাবার রাখছি। ও তো রাতে আসবে, কিন্তু ও ওই দিন রাতেও আসে নাই, পরের দিন আসছে। আসার পর পর আমি বললাম যে এবারে তো তুমি প্রমাণ করে দিছো যে এটা তোমার মেয়ে না, তোমার মেয়ে হলে তুমি ঠিকঠাকই এই অনুষ্ঠানে আসতা, তোমার ফ্যামিলিও আসতো। ও বলে যে ও তোর কাছে যেটা মনে হয় সেটাই তুই মনে করে নে, আমার এত কিছু জানার দরকার নেই। তো এগুলা বলার পর ওর সাথে আমার এগুলা নিয়ে অলওয়েজ ঝামেলা হইতো। আর আমার মেয়ের জন্য আমি হয়তো টাকা চাইতাম, সে বলতো তার কাছে টাকা নেই। তার ফ্যামিলিতে বললে ফ্যামিলির কেউই কোনো মানে কেউ কখনো চাইতো না যে ওর সাথে আমার ভালো সম্পর্ক হোক বা আমাদের মিলাই দিবে, ওই রকম কিছু ছিল না। মানে আমাদের ঝামেলাটাকে আরো বড় করে দিত তার ফ্যামিলি থেকে। বলতো যে ও টাকা ইনকাম করে, ও ড্রিঙ্কস করে, ও এই করে সেই করে, ও এগুলা বলতো। ও আসলে ড্রিঙ্কস করতো, মানে বাসায়ও খাই, মানে যখন ড্রিঙ্কস করতো তখন ওর মেন্টালিটি ঠিক আচ্ছা থাকতো নিশি, না। আমরা অনুষ্ঠান একেবারে শেষে চলে আসি, তারপর কি হলো আমরা একটু দ্রুত শুনি। এরপরে লাইফটা কোন দিকে চলে গেল শুনি। তারপর আমি মানে ওর সাথে ঝামেলা হওয়ার পর আমি ওকে বললাম যে আমি ঢাকায় চলে আসব, আমার মেয়েকে আমি এই পরিবেশে রাখবো না। আর সবাই আমার মেয়ের অতীত নিয়ে কথা বলবে, তার মার অতীত নিয়ে কথা বলবে, আঙ্গুল তুলবে, এগুলো আমি চাই না। তো ও বলে যে চাও না তো তুমি কি করতে চাও। তো আমি বললাম যে আমি চাই যে আমি ঢাকায় চলে যাব, আমি ছোটখাটো একটা জব করবো আর আমার মেয়েকে ভালো রাখার চেষ্টা করবো। ও বলে যে তোমার যা ইচ্ছে তুমি তাই কর। তো আমি ঢাকায় চলে আসি, কারণ আমার ফ্যামিলিও ডিসিশন নেয় যে তারা ঢাকায় চলে আসবে। আমার ছোট ভাই ছিল, ওর এসএসসি পরীক্ষা শেষ, তো ওকে ইন্টারে ভর্তি করাবো। তো ওকে আমরা আবার এলাকাতে ইন্টারে ভর্তি করাই, তো তখন এলাকার অবস্থা ভালো ছিল না, তো আমরা চলে আসি ঢাকায়। তাও ঢাকায় আসার পর আমরা একটা বাসা নেই, বাসা নিয়ে আমি, আমার ভাই, ছোট ভাই, আমার মেয়ে, আমার আব্বু আম্মু থাকি। তো কয়েকদিন থাকার পর ও বলে যে ও তো আমাকে রাখবে না, তো আমি ওকে সাইড কেন করে দিচ্ছি না।
তো আমি ওকে একজন অ্যাডভোকেট ঢাকা থেকে সিলেক্ট করে ওকে ডিভোর্স পেপার পাঠাই দিই, দিয়ে ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ। তার মানে এ পর্যন্ত লাইফে তোমার 3বার। হুম। প্রথমবার তোমার বয়স ছিল 14 বছর, যেটা তোমার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ। এবং সেখানে তোমার সাথে যার বিয়ে হয়েছিল তার বয়স ছিল তুমি বলেছো 38 থেকে 40-এর ভেতরে। হুম। এই যে এই ডিসিশনটা অ্যাকচুয়ালি কেন নেওয়া হয়েছিল তোমার ফ্যামিলি থেকে? আমার ফ্যামিলি ভাবতো আমি হয়তো যে আরজুর সাথে হয় পালাই যাব, না হয় কোনো ভুলভাল ডিসিশন নেব, এটা চিন্তা করে নিছিল। বাট আমাদের তখন এমন রিলেশন ছিল যে কোথাও আমরা মিট করি নাই, জাস্ট আচ্ছা, তার মানে তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে শুরু থেকে সন্দেহ করতো? হ্যাঁ হ্যাঁ। মানে এটা তোমার পরিবারে বাবা মা তারা তোমাকে সন্দেহ করতো যে তোমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এবং সেই আমার আব্বু সন্দেহ করতো না, আমার ছোট চাচা ছিল উনি সন্দেহ করতো, আর আমার আম্মু। আচ্ছা, তারপরে ওইখানে তোমার কতদিন সংসার করেছো? ওখানে আমি প্রায় 5-6 মাস। 5-6 মাস, তারপর ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ। এরপর তুমি আবার তোমার যে ছেলেটার সাথে পরিচয় ছিল তার সাথে আবার যোগাযোগ শুরু করো। হুম। কতদিন পরে আবার বিয়ে করো? ওই ডিভোর্সটার প্রায় 1 বছর কিংবা 1.5 বছর পরে 1 থেকে 1.5 বছর পরে হ্যাঁ, বিয়ে 1 থেকে করো। 1.5 বছর। আচ্ছা, এই যে তুমি বিয়েটা করলা, এই বিয়েটা করেছো তুমি তোমার ইচ্ছায়, হ্যাঁ। মানে তার মানে হচ্ছে এটা তুমি প্রেম করেই বিয়ে করেছো। হুম। প্রথম বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে, পরের বিয়েটা হলো প্রেম করে। হুম। তো এই সংসারটা তাহলে টিকলো না কেন, কি মনে হয় তোমার? তার ফ্যামিলি আমাকে মেনে নিতে পারতেছে না, আর তার ফ্যামিলি যেটা চায় সেটা আমি তাদের সাথে মানে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি তাহলে না। মানে কি বলছো যে তুমি যে মানুষটার সাথে তুমি সংসার করেছিলে তার সাথে কোনো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে তার ফ্যামিলি? হ্যাঁ, তার সাথে আমার কোনো মানে কোনো ঝামেলাই ছিল না। আচ্ছা, জাস্ট মাঝে মধ্যে আমাদের এই যে একটু ঝগড়া হইতো, কি আমি আমাদের বাড়িতে যাইতে চাইলে ও হ্যাঁ। বলতো তোমার আব্বু আম্মু তো তোমাকে ভালোভাবে দেখে না, আর হ্যাঁ। তোমাকে তো আগের মতো ওরকম আদরও করে না, টর্চার করে, তো তুমি ওখানে কেন যাইতে চাও? আচ্ছা, কারণ তুমি ওখানে চাইলে দেখো তোমার মায়ের সমস্যা হয়, তোমার আব্বু তোমার তাহলে শেষ অব্দি তার এই পরিবর্তন হলো কি জন্য যে আপনাকে ডিভোর্সই দিয়ে দিল? সেটা তার ফ্যামিলিটাকে যেভাবে সাজেস্ট করছে সেভাবে সেই ডিসিশন নিয়েছে। আচ্ছা, এরপরে আবার তৃতীয় বিয়ে যেটা হলো, এই বিয়েটাও পারিবারিক ভাবে হয়েছে। হ্যাঁ। মানে এটাতে হচ্ছে এই যে ভদ্রলোকের সাথে বিয়ে হলো, এদের অর্থনৈতিক অবস্থা ভালো না। হ্যাঁ, খুবই খারাপ। আচ্ছা, তার মানে হচ্ছে এখন হলো যে কোনো মতে মেয়েকে একটা বিয়ে দিতে হবে, কারণ মেয়ের এর আগে 2টো বিয়ে হয়ে গেছে। তো 3 নম্বর বিয়েটা দিয়ে যে মেয়ে এখন বিয়ে করে সংসার করতেছে এটা প্রমাণ করতে হবে, এই জন্য বিয়েটা দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই সংসারটাতে শেষ পর্যন্ত তুমি ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ, কারণ আমি দেখলাম যে আমার মেয়েকে নিয়ে তো আমি ভালো থাকতে পারছি না। আচ্ছা, কারণ আমি তার সম্পর্কে থাকবো ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো কিছুই পাচ্ছি না আমি, আমার মেয়েরও সুখ হচ্ছে না, আমারও সুখ হচ্ছে না। এক্স্যাক্টলি। আমি যখন জবই করব, নিজের লাইফ নিজেই সেটেল করব, তখন আমাকে আর ওই লোকটার এটা তো তুমি প্রথম ঘটনাটা হওয়ার পরে ডিসিশনটা নিতে পারতা, যখন তোমার জীবনে প্রথম ডিভোর্স হয়েছে তখনও তো তুমি এই ডিসিশন নিতে পারতা যে না, আমি আমার জীবনে আমি আগে সেলফ ডিপেন্ডেন্ট হব এবং আগে নিজেকে দাঁড়া করাবো, নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি অলরেডি একটা ফ্যামিলিতে গিয়ে দেখেছি যে আসলে বিয়ে কি জিনিস, বিয়েটা কি হয়, বিয়ের পরবর্তী অভিজ্ঞতা আমার হয়ে গেছে। তো তখন তো তুমি এই ডিসিশনটা নাও নাই। তখন আসলে আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই নাই, কারণ আমি হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করে যাব, তখন আমি ওরকম কোনো সাপোর্ট মানে আমাকে দেওয়ার মতো কেউ ছিল না পাশে। আচ্ছা, একেবারে অনুষ্ঠানের শেষ সময় তোমাকে আমি জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি, একটাই প্রশ্ন। তোমারও একটা মেয়ে হয়েছে, তার বয়স কত এখন? এখন 5 ইয়ার্স। 5 বছর। আচ্ছা, ওর নাম কি? নিষ্কাত। মাশাআল্লাহ।